হ্যালো। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিক মতো? ওকে। ওকে, সো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এভারেজ এন্ড এজ, এটা রিটেন প্রবলেম। সো ইন রিটেন পার্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আহ, এত এই কয়েক বছরে বিআইবিএম যে কয়টা পরীক্ষা নিয়েছে তারা এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন। আচ্ছা, হোস্ট যিনি আছেন, ফাইন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এ যাবৎকালে বিআইবিএম যে কয়টা পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষাগুলোতে এই এভারেজ এবং এজ থেকে যতগুলো রিটেন প্রশ্ন এসেছে আমরা সেই সবগুলো আজকে ক্লাসে সলভ করব। তো আজকে রিটেন ক্লাসে আমাদের রিটেন ম্যাথও যেমন করা হবে, একই সাথে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করা হয়ে যাবে। তো টোটাল 11টা প্রশ্ন আমি খুঁজে পেয়েছি। আউট অফ প্রায় 51টা বা 52টা রিটেন পরীক্ষা নিয়েছে এখন পর্যন্ত বিআইবিএম, সে তার ভিতর থেকে আমরা টোটাল 11টা প্রবলেম পেয়েছি যেগুলো এই চ্যাপ্টার থেকে এসেছে। তো আমরা ওই 11টা প্রবলেম আজকে সবগুলোই সলভ করবো। ঠিক আছে, তো আসলে আমরা স্টার্ট করি। তো প্রথম যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাথটা কম্বাইন্ড সেভেন ব্যাংক অফিসার জেনারেল 2023-এর পরীক্ষাতে এসেছিল রিটেন। এখানে দেখেন প্রশ্নটাতে বলছে কি, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এইজেস অফ এ অ্যান্ড বি। তার মানে এ এবং বি দুইজন ব্যক্তি, এই এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 60 বছর। 5 বছর পরে দেয়ার এইজেস উইল বি ইন দ্য রেশিও অফ 3:4। 5 বছর পরে তার মানে এ আর বির বয়সের রেশিওটা হবে কত? 3:4। আমাকে বলতে হবে এ এর বর্তমান বয়স কত। দ্যাট মিনস আমি যদি এখন ধরে নেই, লেট প্রেজেন্ট এজ অফ এ সমান সমান এ ইয়ার্স, সুতরাং প্রেজেন্ট এজ অফ বি টা কত হবে বলেন তো? দেখেন এ আর বি দুইজনের বয়সের সমষ্টি 60 বছর, অর্থাৎ এর বয়স এবং বির বয়স এই দুইটার যোগফল হবে 60। তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? 60 - এ। তার মানে আমরা প্রেজেন্ট এজ অফ বি কে কি 60 - এ বলতে পারি কিনা? जी सर। ঠিক আছে। जी सर। ওকে, তো দেখেন এদের প্রেজেন্ট বয়স তো পেলাম। এখন বলেন তো 5 ইয়ার্স লেটার, 5 বছর পরে তাদের বয়সটা কত কত হবে? সুতরাং আফটার 5 ইয়ার্স এস এজ উইল বি কত? এর বয়সটা হবে হচ্ছে এ প্লাস 5 ইয়ার্স, আর আফটার 5 ইয়ার্স বি's এজ উইল বি 60 - a + 5 years, or 65 - a years। ঠিক কিনা বলেন? जी सर। ক্লিয়ার সবাই? जी सर। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দেখেন তো, এই a+5 আর 65 - a, এই দুইটা রেশিওই কি 3:4 হবে না? 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি কি, a+5 ডিভাইডেড বাই 65 - a ইকুয়ালস টু 3/4।
4a প্লাস 20 ইকুয়াল টু 65 ইন্টু 3 কত 130 আর 65 195। তো 195 মাইনাস 3a। তো দেখেন অঙ্ক হয়ে গেছে। এখন এদিকে 7a আর এদিকে কত হবে 175। দ্যাট মিনস এ সমান সমান কত, এ সমান সমান 25। ঠিক আছে, এ সমান সমান কত আসবে 25। আর এটা কি আমরা কি ধরছিলাম, প্রেজেন্ট এজ অফ এ। ক্যালকুলেট এজ প্রেজেন্ট এজ বের করতে বলছিল, সুতরাং প্রেজেন্ট এজ অফ এ কত হবে 25 ইয়ার্স। এটাই অ্যান্সার। বলেন ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে এই ম্যাথটা নিয়ে? তাহলে না। দেখেন অঙ্ক কিন্তু খুবই ইজি। রিটেন পরীক্ষায় যদি আসে 6 নম্বর। ওকে, এবার একটু নাম্বার 2টা দেখেন কি বলছে। নাম্বার 2 তে বলা আছে 3 ইয়ার্স এগো, 3 বছর আগে। দেখেন এটা আসছে কম্বাইন্ড 9 ব্যাংকস অ্যান্ড 1 FI অফিসার 2023। 2023 সালের নেওয়া দুইটা পরীক্ষা রিটেনে কিন্তু এভারেজ এজ থেকে ম্যাচ চলে আসছে। 3 years ago, father's age was twice the age of his 4 sons. দেখেন 4 পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছি না, একটু বলেন তো। জি স্যার, গত ক্লাসে এটা করছিলাম। ইয়েস, গত ক্লাসের কিছু ম্যাথ কমন আছে। দ্যাট এই যে প্রবলেম নাম্বার 4, একটু খেয়াল করেন তো সবাই, এই যে প্রবলেম নাম্বার 4 কে এটাই না? জি স্যার। তো এই অঙ্কটা আমি বলে দিচ্ছি প্রিভিয়াস লেকচারে প্রবলেম 4। হ্যাঁ, এটা কত, এটা হচ্ছে প্রিভিয়াস লেকচার প্রবলেম 4 রিটেন। ঠিক আছে, এই ম্যাথটা 2023 সালের অফিসার জেনারেলের পরীক্ষা আসছিল, কম্বাইন্ড পরীক্ষায়। এই ম্যাথটা আমরা কিন্তু আমাদের যে থিওরি ক্লাস, অর্থাৎ যে ক্লাসে আমরা এজ এন্ড এভারেজ পড়লাম, ওই ক্লাসের 5টা রিটেন ম্যাথের ভিতরেও এটা ছিল। তো মোটামুটি সবাই এই ম্যাথটা আমরা ওই ক্লাসে যেহেতু করেছি, আমরা ওই ক্লাস থেকে রেফারেন্সটা নিয়ে নিব। বাট এই ম্যাথটা কিন্তু আপনাদের জন্য হোমওয়ার্ক। আজকের ক্লাসে যে কয়টা ম্যাথ আছে সবগুলোই কিন্তু আপনাদের জন্য SW থাকবে, কেমন? তো নিজেরা কিন্তু আবার করবেন এগুলো। তো এই ম্যাথটা আমরা আবার নিজেরা একবার করব। দেখেন নাম্বার 3, এখানে কি বলছে, দি এভারেজ ওয়েট of ABC is 40 kg. ABC এর এভারেজ ওয়েট কত, 40 কেজি। ওয়েট অফ C is 24 কেজি মোর দ্যান A's ওয়েট। তার মানে এর যে ওয়েট, সি এর ওয়েট তার থেকে 24 কেজি বেশি। অ্যান্ড 3 কেজি লেস দ্যান B's ওয়েট। সি এর ওয়েটটা হচ্ছে কি এর থেকে 24 কেজি বেশি এবং বি এর থেকে 3 কেজি কম। আমাকে তাহলে বলতে হবে হোয়াট উইল বি দ্য এভারেজ ওয়েট অফ এ বি সি এন্ড ডি ইফ ডি ওয়েইজ 15 কেজি লেস দ্যান সি। অর্থাৎ ডি এর ওয়েটটা যদি সি এর থেকে 15 কেজি কম হয়, তাহলে এবিসিডি এর এভারেজ ওয়েটটা কত হবে? দেখেন এখানে আমরা তাহলে একটা কাজ করি, আমরা শুরুতেই ধরে নেই যে এর ওয়েটটা কত, এর ওয়েট হচ্ছে কেজি। তাহলে সি এর ওয়েটটা কত হবে, সি এর ওয়েটটা হবে প্লাস 24 কেজি, ঠিক কিনা? জি স্যার। প্লাস 24 কেজি। আর এই বি এর ওয়েটটা দিলে কত হবে? দেখেন বি এর ওয়েটটা হচ্ছে 3 কেজি কম কার থেকে, বি এর থেকে, মানে সি এর ওয়েটটা হচ্ছে বি এর থেকে 3 কেজি কম। তাহলে বি এর ওয়েটটা কি হবে, সি এর থেকে 3 কেজি বেশি হবে না? জি স্যার। অর্থাৎ যেহেতু সি এর তুলনায় বি এর ওয়েট 3 কেজি কম, সি এর ওয়েটটা 3 কেজি কম, তাহলে বি এর ওয়েটটা অবশ্যই কি হবে, সি এর তুলনায় 3 কেজি বেশি হবে। তার মানে প্লাস 24 + 3 কেজি হবে বি এর ওয়েট, কেমন? তাহলে এখান থেকে এখন যদি আমরা বলতে যাই ABC এর যোগফল ডিভাইডেড বাই 3, সেটা হচ্ছে এভারেজ, আর এভারেজ ওয়েটটা দেওয়া আছে কত, 40। তার মানে ABC এদের ওয়েটের যোগফল কত হবে, 120। আর এদের ওয়েটের যোগফল যদি 120 হয়, তাহলে A+A+24 + A+27 ইকুয়ালস টু 120। এখান থেকে এর মানটা বের করা যাবে না? 3A সমান সমান 120 মাইনাস 24 মাইনাস 27। 24 আর 27 যোগ করলে কত হয়, 51। 120 থেকে 51 বাদ দিলে কত থাকবে, 49। আর 69। 20 হচ্ছে কত, 69। ঠিক আছে,
69, তার মানে এ ইকুয়ালস টু কত হবে? 23। তার মানে এর ওয়েটটা কত? ওয়েট অফ এ ইকুয়ালস টু কত? সুতরাং 23। 23 কেজি। যদি এর ওয়েটটা 23 কেজি হয়, তাহলে সি এর ওয়েট কত হবে? সুতরাং সি এর ওয়েটটা হবে 23 প্লাস 24 কেজি, অর্থাৎ 47 কেজি। কিন্তু আমাকে বের করতে বলছে কার ওয়েট? ডি এর ওয়েট। ডি এর ওয়েটটা কত? 15 কেজি লেস দেন সি। তাহলে সি এর ওয়েটের থেকে যদি ডি এর ওয়েট 15 কেজি কম হয়, সুতরাং আমরা কি বলতে পারি? ওয়েট অফ ডি সমান সমান কত? 47 মাইনাস 15 কেজি, অর্থাৎ কত? 32 কেজি। 32 কেজি। অর্থাৎ ডি এর ওয়েটটা কত হবে? ওয়েট অফ ডি হবে 32 কেজি। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। স্যার বুঝতে পারছেন? বলেন। জি স্যার। স্যার এটা সবই ক্লিয়ার স্যার, বাট এই বি মানে বি যেটা ধরলাম যে A+24+3, এইটা একটু স্যার কাইন্ডলি যদি আরেকবার একটু বলতেন। দেখেন বলছে কি, সি এর ওয়েটটা কত? সি এর ওয়েট কি বলা আছে? সি ওয়েট অফ সি কত? 24 কেজি 24 বেশি হচ্ছে কেজি কার থেকে? মোর। এর থেকে। হ্যাঁ, এর থেকে। And 3 কেজি লেস দেন বি। তার মানে সি এর ওয়েটটা বি এর ওয়েটের থেকে 3 কেজি কম, ঠিক কিনা? হ্যাঁ, জি জি। তাহলে সি এর ওয়েট যদি বি এর ওয়েটের থেকে 3 কেজি কম হয়, তাহলে বি এর ওয়েটটা সি এর ওয়েটের থেকে 3 কেজি বেশি না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা তো বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো? এই জি জি লজিক। জি, এবার ঠিক আছে। সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, এবার দেখেন নাম্বার 4 এ বলছে কি? নাম্বার 4 বলতেছে দ্য এভারেজ অফ 6 নাম্বারস ইজ 25। 6টা সংখ্যার এভারেজ কত? 25। ঠিক আছে, 6টা সংখ্যার এভারেজ হচ্ছে 25। ইফ 3 more numbers with an average of 22 are added to these numbers, what will be the average of the combined 9 numbers? তাহলে দেখেন এভারেজ অফ 6 নাম্বার দেওয়া আছে 25, তাহলে সাম অফ 6 নাম্বারস কত হবে? 6 into 20। 150 স্যার। 150 হবে না? আমরা কি জি জানি সামেশনটা সমান সমান কি? এভারেজ ইনটু নাম্বার অফ নাম্বারস, নাকি? জি স্যার। এভারেজের সাথে নাম্বার অফ নাম্বার যদি গুণ দেওয়া হয় তাহলে সামেশন পাওয়া যায়। তাহলে 25 ইন্টু 6 150 হচ্ছে 6টা সংখ্যার সাম। একইভাবে 3টা সংখ্যার এভারেজ কত? 22। তাহলে সাম অফ 3 নাম্বারস কত হবে? 66 স্যার। 22 গুণ 3 অর্থাৎ 66। তাহলে দেখেন 6টা সংখ্যার যোগফল 150, 3টা সংখ্যার যোগফল 66, তাহলে 9টা সংখ্যার যোগফল কত হবে? সাম অফ 9 নাম্বারস কত হবে? 150 যোগ 66, নাকি? তাহলে 150 যোগ 66 মানে কত? 216। জি স্যার। 216 আর 9টা সংখ্যার যোগফল যদি 216 হয়, তাহলে এভারেজ অফ 9 নাম্বার কত হবে? 24 24 স্যার। স্যার। ডিভাইডেড 24। বাই 9, অর্থাৎ এটা হবে কত? 202 আর 4 24, অর্থাৎ 24 আসবে এদের এভারেজ। ঠিক আছে, জি স্যার। অতএব সুতরাং এভারেজ অফ 9 নাম্বার এটাই বের করতে বলছে। হোয়াট উইল বি দ্য এভারেজ অফ দ্য কম্বাইন্ড 9 নাম্বার? 9টি সংখ্যার এভারেজ কত হবে? 24। অ্যান্সার বলেন, ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। স্যার ক্লিয়ার। ওকে, এবার একটু নাম্বার 5টা দেখেন কি বলছে। নাম্বার 5 বলতেছে দ্য এভারেজ এজ অফ আ গ্রুপ অফ 10 স্টুডেন্টস ওয়াজ 20। 10টা স্টুডেন্টের এভারেজ এজ কত? 20। The average age increased by 2 years when 2 new students joined the group. What is the average age of the 2 new students who joined the group? তাহলে দেখেন 10টা স্টুডেন্টের এভারেজ যদি 20 হয়, তাহলে আমি কি বলতে পারবো? টোটাল এজ অফ দ্য গ্রুপ, গ্রুপের টোটাল এজটা কত হবে? টোটাল এজ অফ দ্য গ্রুপ হবে হচ্ছে 10 200। গুণ 20, রাইট? তার মানে কত? 200 ইয়ার্স, ঠিক কিনা? জি স্যার। এখন মনে করেন যে দুইজন স্টুডেন্ট যোগ দিছে
তাদের টোটাল এজ আমি ধরে নিলাম লেট দ্য টোটাল এজ অফ দ্য গ্রুপ after 2 new students joined the group. The total age of the group after 2 new students joined the group. এটা কত হবে আমি ধরে নিলাম যে টোটাল এজ না, টোটাল এজ অফ দ্য 2 নিউ স্টুডেন্টস বলি, হ্যাঁ, টোটাল এজ অফ দ্য 2 নিউ স্টুডেন্টস জয়নিং দ্য গ্রুপ, এইটা জয়নিং দ্য গ্রুপ এইটা কত হবে আমি ধরে নিলাম এক্স ইয়ার্স। তার মানে এক্সটা কি দুইজন স্টুডেন্টের টোটাল এজ, হ্যাঁ। তাহলে sir. এখন সুতরাং নাও দ্য নিউ টোটাল এজ অফ দ্য গ্রুপ কত হবে? দেখেন আগে গ্রুপে টোটাল এজ ছিল 200, এখন এই গ্রুপে টোটাল এজ কত হয়ে যাবে? দুইজন স্টুডেন্টের টোটাল এজটা যোগ হয়ে যাবে সাথে এত ইয়ার, ঠিক কিনা বলেন? জি স্যার। জি আগে গ্রুপে স্টুডেন্ট ছিল কতজন? 10 জন। এখন যুক্ত হয়েছে আরো কতজন? 2 জন। তাহলে এখন গ্রুপে টোটাল 2 স্টুডেন্ট জন। আছে কতজন? 12 জন। 12 12 জন। 12 জনের টোটাল এজ হচ্ছে 200 প্লাস এক্স। তাহলে এভারেজ অফ 12 স্টুডেন্টস এটা কত হবে? টোটাল এজ অফ 12 স্টুডেন্টস ডিভাইডেড বাই 12, রাইট? আর জি এই স্যার। যে এভারেজটা আছে এই এভারেজটা কত? প্রাথমিকভাবে যে এভারেজটা ছিল হুইচ ওয়াজ 20 তার থেকে 2 বড় জি নাকি? স্যার। জি স্যার। তার মানে এই এভারেজটাকে আমরা 22 বলতে পারি না? জি স্যার। সুতরাং এটি কিউ আমরা কি বলতে পারবো? 200 প্লাস এক্স ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু কত? 22, মানে 20 প্লাস 2 আর কি, 2 বছর বেশি। তাহলে এখান থেকে আমরা যদি বলি 200 প্লাস এক্স সমান সমান কত? 22 ইন্টু 12, অর্থাৎ 22 ইন্টু 10 প্লাস 22 ইন্টু 2, অর্থাৎ 220 প্লাস 44 মানে কত? 220 364 প্লাস 44 264। সুতরাং এক্স এর মান কত হবে? 64, রাইট? জি স্যার। জি আর এক্স এর মান 64 মানে কি? এই যে দুইজন স্টুডেন্ট এভারেজ নতুন আসছে তাদের টোটাল এজ কত? দুইজন স্টুডেন্টের টোটাল এজ হচ্ছে 64 বছর। 64 বছর। 64 এজ অফ দ্য 2 নিউ স্টুডেন্ট, এভারেজ এজ অফ দ্য 2 নিউ স্টুডেন্টস তাহলে কত হবে? এই দুইজন 64 স্টুডেন্টের টোটাল এজ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 32 ইয়ার্স, ঠিক আছে? এই দুইজন স্টুডেন্টের টোটাল এজটা কত হবে? 32 ইয়ার্স। এটাই হচ্ছে অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার আমরা যদি এক্স না ধরে করতাম অঙ্কটা তাহলে কি কোনো সমস্যা হতো? এক্স না রিটেনের ধরে না করা যেত তো। মানে রিটেনের ক্ষেত্রে যদি এক্স না ধরে ডাইরেক্ট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, যেহেতু দুইজন আসছে, এমনকি এটার কারণে হচ্ছে আমাদের টোটাল এজের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা যদি আমরা লিখে করতাম আর কি। হুম, করা যাইতো। ওকে স্যার। এইটা কোনো অসুবিধা না, ঠিক আছে? এটা আচ্ছা। কোনো প্রবলেমই না। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 10 জন স্টুডেন্টের এভারেজ কত? 20, টোটাল এজ হবে এত। আর দুইজন স্টুডেন্টের এভারেজ এজ কত? আর 12 জন স্টুডেন্টের এভারেজ কত? 22। তাহলে 12 ইন্টু 22, তাহলে জি 12 ইন্টু 22 আর 10 আর 20 এই দুইটার পার্থক্যই হচ্ছে টোটাল এজ জি স্যার। অফ 2 নিউ স্টুডেন্টস, হ্যাঁ। জি স্যার। সো এখান থেকে আমরা আসলে এই পদ্ধতিটা, মানে এটা যদি কখনো প্রিলিতে চলে আসে তাহলে আমরা অবশ্যই উপরে যেভাবে করছি সেভাবেই করবো। আর যেহেতু রিটেনে আসছে, রিটেনে যেটা হয় কি, কোনো কিছুকে এক্স ধরে করলে না ওইটা মানে কমিউনিকেট করাটা ইজি হয়। যেমন এইখানে আপনাকে যদি বলতে হয় যে টোটাল এজ অফ দা 12 স্টুডেন্টস এত, টোটাল এজ অফ 10 স্টুডেন্টস এত, এইভাবে করে আপনাকে একই জিনিস বারবার লিখতে হবে। আর এক্স ধরার কারণে যেটা হয়েছে কি, আমার অঙ্কটা সাজানোটা সুন্দর হয়েছে রিটেনে। তো আপনি যদি রিটেনে এইভাবে করতে চান, there is no problem, but you have to write it down যে এই 12 এবং 22 এই গুণফলটা আসলে কাকে বোঝানো হচ্ছে? টোটাল এজ অফ 12 স্টুডেন্টস ইনক্লুডিং 2 নিউ স্টুডেন্টস। আর এইটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? টোটাল এজ অফ
10 old students, তাহলে দেখেন এই দুইটার বিয়োগফল থেকে আমি কি পাবো? টোটাল এজ অফ 2 নিউ স্টুডেন্ট। তাহলে এটা কত আসবে? এটা আসবে 64। জি স্যার। আর টোটাল এজ অফ দ্য 2 নিউ স্টুডেন্ট যদি 64 হয়, তাহলে এভারেজ অফ 2 নিউ স্টুডেন্টস কত হবে? 32। 64 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 32। 32। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ক্লিয়ার। এভরিওয়ান বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে নাম্বার 6টা দেখ কি বল। এখানে বলতেছে এ উইমেন সেজ, একজন উইমেন বলেছে, ইফ ইউ রিভাইজ মাই ওন এজ, এটা রিভাইজ মাই ওন এজ দ্য ফিগার রিপ্রেজেন্টস মাই হাজবেন্ড এজ। এটা আসলে রিভাইজ না, এটা হবে রিভার্স। হ্যাঁ, ইফ ইউ রিভার্স মাই ওন এজ দ্য ফিগার রিপ্রেজেন্টস মাই হাজবেন্ড এজ, হি ইজ অফ কোর্স সিনিয়র টু মি and difference between our age is 1/11th of the sum. অর্থাৎ আপনি যদি আমার বয়সকে উল্টায় ফেলেন, তাহলে আপনি আমার হাজবেন্ডের বয়স পাবেন, মহিলা বলছে। এবং আমার হাজবেন্ড অবশ্যই আমার থেকে বড় বয়সে, এন্ড আমাদের দুইজনের বয়সের পার্থক্য হচ্ছে 1/11th অফ দ্য আওয়ার সাম, অর্থাৎ আমাদের বয়সের যে যোগফল, সেই যোগফলের 11/1 হচ্ছে আমাদের বয়সের বিয়োগফল। আমাকে বলতে হবে এই মহিলার বয়স কত। তো দেখেন আমরা কি জানি যে কোনো একটা সংখ্যাকে রিভার্স করা মানে কি? উল্টায় দেওয়া। উল্টায় দেওয়ার মানেটা হচ্ছে যদি মহিলার বয়স হয় কি, উইমেনের উইমেনের বয়সটা যদি হয় 10x প্লাস ওয়াই, তাহলে এটাকে উল্টায় দিলে মেনের বয়স পাওয়া যাবে, সেটা কত? 10y মাইনাস প্লাস এক্স, ঠিক কিনা বলেন? জি স্যার। একটা সংখ্যাকে যদি আমি লিখি 10x প্লাস ওয়াই, তার বিপরীত সংখ্যাটা কত? 10y প্লাস এক্স না? জি স্যার। এখন আমাকে বলছে মেন যেহেতু বড়, তার মানে 10y প্লাস এক্স হচ্ছে 10x প্লাস ওয়াই এর থেকে বড় হবে। তাহলে তাদের বয়সের ডিফারেন্সটা কত আসে? ডিফারেন্স অফ দেয়ার এজ, এটা আসবে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই, অর্থাৎ 9y মাইনাস 9x। আর 9 কমন নিলে থাকতেছে কত? y মাইনাস এক্স, ঠিক কিনা বলেন? জি স্যার। আর আমাকে যদি বলা হয় যে ডিফারেন্স আওয়ার এজ ইজ 1/11th অফ আওয়ার সাম, তার মানে কি দেখেন, সাম যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? সাম বের করতে গেলে এই দুইটাকে যোগ দিতে হবে, 10y প্লাস এক্স প্লাস 10x প্লাস ওয়াই, অর্থাৎ 11x প্লাস 11y ইকুয়ালস টু কত? 11 কমন নিলে x প্লাস ওয়াই। ওকে, জি 11 স্যার। কমন নিলে কত আসতেছে? x প্লাস ওয়াই। এখন আমরা কি জানি যে 9 ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে 1/11th অফ 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। কাটাকাটি করলে কত থাকবে? 9 ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই, বা 9y মাইনাস 9x সমান সমান 9x প্লাস 9y। এরকম একটা ভ্যালু চলে আসছে না? সরি, ভুল হয়েছে, x প্লাস ওয়াই নাকি? তার মানে এখান থেকে আমরা যদি লিখতে যাই তাহলে লেখা যাবে 10x সমান সমান 8y, বা x সমান সমান 8/10y নাকি? জি স্যার। x সমান সমান 8/10y, তাহলে মহিলার বয়স কত ছিল? 10 10x প্লাস ইন্টু ওয়াই। 10 ইন্টু কত হবে? দেখেন খেয়াল করে, 10 ইন্টু 8/10y 8/10। প্লাস ওয়াই, অর্থাৎ কাটাকাটি করলে এটা থাকতেছে কত? 9y, রাইট? স্যার জি স্যার। কাটাকাটি করলে থাকতেছে কত? 9y। হ্যাঁ, এখন তার মানে মহিলার বয়স হচ্ছে 9y। এখন এই y এর মান কত কত হতে পারে দেখেন। তাহলে আমি যদি y এর মান বসাতে থাকি, y এর মান 1 বসাইলে 9, y এর মান 2 বসাইলে 18, y এর মান 3 বসাইলে 27, y এর মান 4 বসালে কত?
36 এরকম করে করে মহিলার বয়স যে কোনো রকমের অ্যামাউন্ট আসতে পারে, ঠিক কিনা? জি স্যার। এই অঙ্ক থেকে অ্যাটলিস্ট। বাট যে কোনো রকমের বয়স আসলে কি এটা আমার মানে অবজেক্টিভ ফুলফিল করলো? না স্যার। বলেন তো। তার মানে এই মহিলার বয়স বের করার টেকনিকটা তাহলে কি হইতে পারে? রিভিউ করেন তো, পুরো ম্যাথটা তো আমরা করলাম একসাথে, এই পার্টটা একটু রিভিউ করেন তো যে এটা কিভাবে সম্ভব। স্যার এমন একটা সংখ্যা আমাদের ওখানে বসাতে হবে যেটার রিভার্স করলে তাহলে আমাদের হচ্ছে তার ডিফারেন্সটা আসবে হচ্ছে আহ এই কন্ডিশনটা যে সিনিয়র টু মি ডিফারেন্স বিটুইন আওয়ার এজ ইজ 1/11, মানে এই দুইটার 1/11 আসবে আর কি অফ আওয়ার সাম। 1/11 অফ আওয়ার সাম, কিন্তু হ্যাঁ এটা কিন্তু জি একটু জি। বোঝা লাগবে যে 1/11 অফ আওয়ার সাম, বয়সের সামেশনের 1/11 হইতে হবে অ্যান্সারটা। জি স্যার। ঠিক আছে। কিন্তু স্যার এটা তো ট্রাই করা, এটা ভালো রকম, এটা ট্রাই করবোই বা কিভাবে খাতার মধ্যে? রাইট, এই কাজটাই হচ্ছে কি এখন আমাদের এইখানে ওয়াই এর বিভিন্ন মান বসিয়ে এক্স এর বিভিন্ন মান মানে মেনের বয়সটাও বের করতে হবে। এরপরে আমাকে দেখতে হবে যে এই 1/11 কোথায় কোথায় আসে। বুঝতে পারছেন? জি স্যার। 1/11 কোথায় কোথায় আসে সেটা, অর্থাৎ এই জায়গাতে এসে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন, এইখানে এসে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই লাইনটা যে আমরা বের করছি না, এই জি লাইনটার স্যার। এখান থেকে আমরা যদি এখন এক্স বাই ওয়াই বের করি, এটা কি 8/10 বা 4/5 লেখা যায় না? জি স্যার। তার মানে ইফ এক্স ইকুয়ালস টু 4, দেন এটা 8/10 তো নাকি? এক্স বাই ওয়াই সমান সমান। জি স্যার, 8/10 ওয়াই। ওকে, হবে, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা যদি এটা লিখি এক্স ইকুয়ালস টু 4, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? 5, রাইট? স্যার। জি স্যার। এক্স ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 5। এখন আমাদের উইমেনের বয়সটা কত? 10x প্লাস ওয়াই না? জি স্যার। এখন যদি আপনি এই জায়গাতে বসান 10x প্লাস ওয়াই সমান সমান যদি 4 আর 5 বসান, তাহলে দেখবেন কি 10 ইন্টু 4 প্লাস 5 অর্থাৎ কত আসতেছে? 45। কেন আমরা এই কাজটা করলাম দেখেন, এটা করার কোনো লজিক নাই, তো আমরা এই কাজটা করবো না, বাট আমি এই কাজটা করার মাধ্যমে যে 45 অ্যান্সারটা আসছে, এইটাকে যদি আপনারা একটু ক্লোজলি খেয়াল করেন যে এইটার মান যদি 45 হয়, তাহলে 10y প্লাস এক্স এর মানটা কত হবে? 54। জি স্যার, 54। এখন আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে এইদের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 9, আর এদের বয়সের যোগফল কত? 99। বলেন তো এটা কি 1/11 অফ 99 এর সমান না? জি স্যার। কিন্তু আমরা যদি এইখানে এখন আমরা যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি 9y, অর্থাৎ মহিলার বয়স হবে 9y, অর্থাৎ এটার বয়স হতে পারে 9x1, 9x2, 9x3, 9x4, 9x5, 9x6, 9x7, 9x8, 9x9, 9x10। এরপরে আরেকটা আসতে পারে 9x11, বাট এরপরে যাই করবো না কেন এটা কি 2 অঙ্কের ওপাশে চলে যাবে না? জি স্যার। এখন আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে 9, 18, 27, তারপরে 36, এরপরে কত আসতেছে? 45, 45। 54, 63, 72, 81, 90 এবং এটা আসতেছে 99। জি স্যার। এখন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে 9 এর উল্টাটা কত? 90। 18-র উল্টা হচ্ছে 81, এটা হচ্ছে 72, এটা হচ্ছে 63, এটা হচ্ছে 54। আবার ঠিক উল্টা ভাবে এদিকে 45, এদিকে 36, এদিকে 27, এদিকে হচ্ছে 18, আর এদিকে হচ্ছে 9, এইটা আসবে 99 এর উল্টা 99 হবে। তো জি এখানে আর নতুন করে কিছু করার নাই। বাট আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই প্রত্যেকটার যে ডিফারেন্স, প্রত্যেকটার ডিফারেন্স কত দেখেন তো। এগুলার প্রত্যেকটা যোগফল হচ্ছে 99, বাট ডিফারেন্স কি 99 এর মানে 1/11 সবগুলো আসবে? যেমন 90 মাইনাস 9 এটা সমান সমান 81, আর 90 প্লাস 9 এটা সমান সমান কত? 99। বলেন তো 81 সমান সমান কি 1/11 অফ 99 হয়েছে? না। না। একইভাবে 81 থেকে 18 বিয়োগ করলে কি হবে? 81 থেকে 18 বিয়োগ করলে হবে 2 আর 9 7, অর্থাৎ 63।
ঠিক আছে, 63 63 সমান সমান কি 1/11 অফ 99 হয়েছে? না স্যার। হয় নাই। তার মানে একটা মাত্র জায়গায় গিয়ে এটা হবে, সেটা কোথায়? এই পয়েন্টে। বুঝতে পারছেন? এই অঙ্কটা করার সময় আপনারা এই কাজটাই আপনাদেরকে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু বের করে মহিলার বয়স, সেখান থেকে পুরুষের বয়সটা বের করে দেখতে হবে আমার প্রশ্নে দেওয়া কন্ডিশন যেটা ছিল, অর্থাৎ ডিফারেন্স বিটুইন আওয়ার এইজেস ইজ 1/11 অফ আওয়ার সাম, এই শর্তটা কোথায় গিয়ে মিট করে সেইটা আমাকে দেখতে হবে। বুঝতে পারছেন? কিন্তু স্যার আমরা যে এখানে রেশিওটা বের করলাম, এই যে হুম, এক্স ইকুয়াল টু 4 দেন ওয়াই ইকুয়াল টু 5, এটাতে স্যার রাইট, আমরা তারপরে স্যার বসানোর পরে তো আমরা পেয়ে গেলাম যেটা আমাদের রাইট, অ্যাকচুয়ালি ডিজার্ভ, যেটা ডিজার্ভ ভেরি যেই গুড। টা। এই তাহলে জায়গাতে তো এসে আমরা দেখতেছি কি এক্স আর ওয়াই এর রেশিও কত? এক্স আর ওয়াই এর রেশিও হচ্ছে 4:5। আপনি জি হয়তো স্যার। ভাবতে পারেন যে এই জায়গাতে আমি যদি এক্স আর ওয়াই এর রেশিওটা 4:5 ধরি, এক্স আর ওয়াই তো আমি ধরে নিছিলাম কি বয়সও ধরি নাই, কিছুই ধরি নাই, এক্স আর ওয়াই হচ্ছে দুইটা জাস্ট ভ্যারিয়েবল। তো জি এদের স্যার। রেশিও থেকে কি আমি আসলে এজ কাউন্ট করতে পারি? আপনি চিন্তা করেন তো, আমি কি এজ কে ডিটাইন করতে পারি? না এক্স স্যার। আর ওয়াই তে আমি ধরে নিছিলাম যে বয়সটা কত কত সেটা, অর্থাৎ এইখানে যে দুইটা ভ্যালু আছে ভ্যারিয়েবলের, এদের রেশিওটা হচ্ছে 4:5। বাট আমি উইমেন আর মেনের রেশিও তো আর বলতে পারতেছি না এখান থেকে। তো জি আলটিমেটলি স্যার। এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু ডু দিস, কি বলে এই মানে ট্রায়াল এন্ড এররটা আপনাকে আসলে করতে হবে। ঠিক আছে? তো এই জায়গাতে এসে আমি হলে যেটা করবো সেটা হচ্ছে, যখনই আমি দেখতেছি যে এজ অফ দ্য ফিমেল, এজ অফ দ্য উইমেন ইকুয়ালস টু কত, 9y আসছে, আমি সাথে সাথে যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখবো ওমেন, এখানে লিখবো মেন, এখানে লিখবো ডিফারেন্স, এখানে লিখবো সাম। আর আমরা টেস্ট করে দেখবো যে ডিফারেন্স সমান সমান 1/11 ইন্টু সাম হয়েছে কিনা। যদি হয় আমরা টিক চিহ্ন দিব, না দিলে হবে না। এখন আপনি দেখতে পারেন মহিলার বয়স হতে পারে 9, তাহলে মেনের বয়স 90, ডিফারেন্স হবে 81, সাম হবে 99। হয় নাই। এরপরেরটা হইতে পারে কত, 18, 81, ডিফারেন্স 63, সাম 99, হয় নাই। এখানে আছে 27, 72, এটা হচ্ছে 8 নং 72, এটা হচ্ছে 3 নং মানে 5 নং 45, এখানে 45 আর এখানে আসবে 99, এটাও হয় নাই। তারপরে 27-এর পরেরটা হচ্ছে 36, এটাও হবে না, কারণ 63, 27 আর 63, 36 আর 63 পার্থক্য কত হবে? 36 আর 63 পার্থক্য 27, 27 না? 27, 27। 27, এখানেও আসবে 99, 27 ইজ নট ইকুয়ালস টু 1/11 অফ 99, তো এটাও হবে না। 45, এখানে আসবে কত, 54, 45 আর 54 মধ্যে পার্থক্য 9, আর এখানে পার্থক্য আসছে 99, এটা হবে। তো মহিলার বয়স হবে 45, পুরুষের বয়স হবে 54, কারণ এইটা হইলেই কি হয়, প্রশ্নে দেওয়া শর্তটা মিট করে বা প্রশ্নে দেওয়া শর্তটা কারেক্ট হয়। সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার আমাদের এই টেবিলটা কি আমরা বাইরে করব, মানে রাফে? না না, আপনি সলিউশনের ক্ষেত্রেও করতে পারেন। এই যে দেখেন এইখানে পুরো ক্যালকুলেশন করে আমরা এই জায়গাতে এসে বের করছি না যে মহিলার বয়স হচ্ছে 9y, জি স্যার। এই মহিলার বয়স 9y, এই যে দেখেন, সুতরাং এজ অফ দ্য উইমেন ইজ কত, 9y। এরপরে আপনি এই টেবিলটা ফর্ম করতে পারেন। ঠিক আছে? এরপরেই টেবিলটা ফর্ম করতে পারেন যে তাহলে কত হবে। সুতরাং এরপরে লিখবেন এজ অফ দ্য উইমেন ইকুয়ালস টু কত, 45 ইয়ার্স। ওকে, 11 জি এজ স্যার। কত হবে, 45 ইয়ার্স। 11 বলেন, জি স্যার, বুঝতে কোনো পারছি। কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন কারুর? ওকে, তো এই জায়গাতে আপনারা একটা পার্ট দেখেন, এখানে বলছে কি দ্য এভারেজ এজ অফ আ কমিটি অফ 8 মেম্বার, 8 জন মেম্বারের একটা কমিটি। ঠিক আছে, 8 জন মেম্বারের একটা কমিটি অফ 8 মেম্বার ইজ 40 ইয়ার্স। 8 জনের এভারেজ 40 বছর, তাহলে টোটাল এজ কত হবে? 320। টোটাল এজ অফ 8 মেম্বার কত হবে? 8 × 40 মানে 320 ইয়ার্স। হ্যাঁ, এ মেম্বার এজ 55 ইয়ার্স, 55 বছরের একজন মেম্বার রিটায়ার্ড, সে রিটায়ার করেছে, and his place was taken by another member aged 39 years. 55 বছর বয়সী একজন ব্যক্তির জায়গাতে 39 বছর বয়সী একজন ব্যক্তি এসেছে। বলতে হবে
হোয়াট উইল বি দ্য এভারেজ এজ অফ দ্য প্রেজেন্ট কমিটি? প্রেজেন্ট কমিটির এভারেজ এজটা কত হবে? তাহলে 55 তাহলে বিয়োগ দেখেন প্লাস 39 ডিভাইডেড বাই 8। টোটাল এজ থেকে 55 বছর বয়সে একজন চলে যাবে, আর 39 বছর বয়সে একজন যোগ করবে। এত বছর হচ্ছে কি টোটাল এজ অফ দ্য নিউ কমিটি, ঠিক কিনা? টোটাল স্যার। এজ অফ দ্য নিউ কমিটি। তাহলে 355 থেকে 39 মানে কত? 15 16। তাহলে 320 থেকে 16 বাদ দিলে কত থাকবে? 304 বছর, ঠিক কিনা? জি স্যার। 304 বছর যদি এখন কমিটির টোটাল এজ হয়, আমাকে বলতে হবে এভারেজ এজ অফ দ্য প্রেজেন্ট কমিটি। তাহলে 304 ডিভাইডেড বাই 8 ইয়ার্স, এটাই কি হবে? এভারেজ এজ অফ দ্য প্রেজেন্ট কমিটি। প্রেজেন্ট কমিটি। তাহলে কত হবে বলেন তো? 2 দিয়ে ভাগ করলে 4, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 150 152, রাইট? এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 152, 4 দিয়ে 15কে কাটলে যাবে কয়বার? 3 বার। হাতে থাকবে 3, 32-এর ভিতরে 4 যাবে 8 বার। অর্থাৎ এভারেজ এজটা এখন কত? 38 8 ইয়ার্স। ইয়ার্স। বোঝা গেল? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার স্যার। ওকে। তো নাম্বার 8 কোয়েশ্চেনটা একটু দেখেন। এটা কিন্তু একাধিকবার আসা প্রশ্ন, বাট এই অঙ্কটা আমরা গত ক্লাসে সলভ করেছি। তো মনে করে দেখেন, এই যে আবুল আলম, বাবুল, কামাল, জি স্যার, দুলাল সলভ এবং করেছিল। লাস্টে একজন আছে কি আইনুল। হ্যাঁ, এই অঙ্কটাও কিন্তু আমরা গত ক্লাসে করেছি, ঠিক আছে? জি কত স্যার। নাম্বার ম্যাথ ছিল আমার তো আসলে মনে নাই, একটু দেখে দেই। ব্যাচ তো এই যে ম্যাথটা ছিল 2 নাম্বার। হ্যাঁ, 2 নম্বর যে ম্যাথ, এটাই কিন্তু আমরা এখন আবার দেখতেছি। এটাও 2বার পরীক্ষা আসা ম্যাথ কিন্তু, কেমন? তো দেখেন এখানে এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাস, প্রবলেম টু রিটেন। এই ম্যাথটা আপনাদের প্রিভিয়াস ক্লাসের 2 নাম্বার রিটেন প্রবলেম, যেটা সেখান থেকে সেখানেই আছে করা। বাট এটার যদি রেফারেন্স দেখায়, এটা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের 2017 সালের এমটিও নিয়োগ পরীক্ষা এসেছে, এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2014 সালে সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা এসেছে। দুইটা পরীক্ষাই বিআইবিএম এর নেওয়া। তো আপনারা বুঝতেই পারছেন এই ম্যাথটা বিআইবিএম এর বেশ পছন্দের ম্যাথ গুলোর একটা। তারা দুইটা আলাদা আলাদা সময়ের দুইটা আলাদা আলাদা পরীক্ষাতে এই ম্যাথ দিয়েছিল। তো হুনজ হয়তো এই ম্যাথটাই বাংলা করে আপনাদেরকে সামনের কোনো একটা পরীক্ষা দিতে পারে। কারণ রিসেন্টলি আপনারা দেখেছেন হয়তোবা যে এখন কিন্তু পরীক্ষার প্রশ্ন, মানে রিটেন পরীক্ষার প্রশ্ন, রিসেন্ট যে পরীক্ষার মানে সিলেবাসটা দিল, সেই সিলেবাসে বলা আছে যে রিটেন পরীক্ষার ম্যাথ কোয়েশ্চেনটা বাংলায় হবে। তো হতে পারে যে এই প্রশ্নটাকেই তারা বাংলায় করে দিয়ে দিল, অসম্ভব না। এবার একটু দেখেন নাম্বার 9 কি বলছে। স্যার এই যে বাংলায় হবে স্যার, এটা কি মানে ব্যাংকের এই প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য যে বাংলায় কোশ্চেন হবে এখন না, থেকে? না, এটা এইবার যে এই যে সামনের 5 তারিখে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, হ্যাঁ, একটা রিটেন জি জি পরীক্ষা, জি। এই রিটেন পরীক্ষার জন্য দেওয়া সিলেবাসে এটা বলা আছে যে বাংলার প্রশ্নটা হবে, ম্যাথের পার্টটা। বাট ও আচ্ছা এইটা আচ্ছা। পরীক্ষা টু পরীক্ষা ভ্যারি করে। হ্যাঁ, কোনো কোনো পরীক্ষা ইংলিশে হবে, কোনো কোনো পরীক্ষা আবার বাংলায় হবে। তো ইউ নেভার নো প্রশ্ন কেমন হবে। তো আমরা আচ্ছা আচ্ছা। আসলে প্রিপারেশনটা এই কারণে ইংলিশে নিচ্ছি, কারণ যদি আমি ইংলিশে পারি আমি বাংলায়ও পারবো, হ্যাঁ হ্যাঁ। ওটা অসুবিধা নেই। বাট আমি যদি জি শুধু বাংলায় প্রিপারেশন নেই, আমাকে ইংলিশে প্রশ্ন দেওয়া হলে আমি কিছুটা বেশি চ্যালেঞ্জ ফেস করবো। তো আমরা প্র্যাকটিসটা ইংলিশেই করব এখন পর্যন্ত। বাট যদি আপনাদের কোনো রিটেন পরীক্ষার জন্য নাম চলে আসে, তাহলে আপনি প্র্যাকটিসটা ওই পরীক্ষার সিলেবাস ধরে করবেন। ওই পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে বলছেন ওইভাবে আপনি পরীক্ষার আগ পর্যন্ত করবেন। বাট বেসিক প্রিপারেশন নেওয়ার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই বেটার। কারণ আলটিমেটলি ইংলিশে প্রশ্নটা হইলেও আপনি কিন্তু ইংলিশ প্রশ্নটাকে আসলে বাংলা করেই সলভ করছেন। তো বাংলা করার কাজটা আমাদের হয়েই যাচ্ছে যখন আমার প্রশ্নটা ইংলিশে আসে। বাট যদি আমার প্রশ্নটা আমি বাংলায় প্র্যাকটিস করি, শুধু ইংলিশে না করি, তাহলে ইংলিশে প্রশ্ন আসলে সেখানে আমাদের চ্যালেঞ্জটা কনসিডারেবলি বেশি হবে। ঠিক আছে? উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, যে আমাদের বুঝ- চ্যালেঞ্জটা ওখানে বেশি থাকুক। ওকে। তো বুঝতে পারছি আমরা জি।
প্রিভিয়াস ক্লাসের 2 নম্বর প্রবলেমটা এই অঙ্কের ক্ষেত্রে দেখে নেব। আমরা কিন্তু আরো বেশ কিছু ম্যাথ আজকের ক্লাসে করব, আমাদের দেখা যাবে যে আর 15 মিনিটের ভিতরেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ হয়ে যাবে। তো এরপরে আমরা আরেকটু ডিফিকাল্ট গোছের কিছু প্রবলেম, হ্যাঁ, ওগুলো আমরা সলভ করব ওই আগারওয়ালের বই থেকে। আমি কয়েকটা প্রবলেম ফাইন্ড আউট করেছি, ওই প্রবলেম গুলো আমরা এরপরে করব, ঠিক আছে? তো দেখেন নাম্বার 8 এর পরে নাম্বার 9, এই ম্যাথটা আসলে গত ক্লাসে আমাদের করা। দেখেন তো প্রশ্নটা কমন কিনা। এভারেজ এজ অফ দ্য স্টুডেন্ট কত? 15.8 ইয়ার্স। এভারেজ এজ অফ দ্য বয়েজ হচ্ছে 16.4 এবং এভারেজ এজ অফ দ্য গার্ল হচ্ছে 15.4। রেশিও অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস, বয়েজ আর গার্লস এর রেশিওটা কত হবে? তো আমরা ধরে নিচ্ছিলাম বি যদি হয় তাহলে বয়েজ এর টোটাল বয়স হচ্ছে 16.4 বি এবং মেয়েদের টোটাল বয়স হচ্ছে 15.4 জি। তাহলে টোটাল এজ হচ্ছে এত, আর এটা সমান সমানই হচ্ছে এভারেজ যেটা 15.8, এটা ইনটু বয়েজ প্লাস গার্লস। মনে পড়ে? এরপরে আমরা বয়েজ গুলোকে এক পাশে নিয়ে আসছিলাম এবং গার্লস গুলোকে আরেক পাশে নিয়ে গেছি। তো এখানে কত আছে? 0.6 বি আর এখানে আছে কত? 0.4 জি, রাইট? তার মানে বি বাই জি সমান সমান কত? 4/6 বা 2/3। সুতরাং বি ইস টু জি আসছিল কত? 2:3। মনে আছে ম্যাথটার কথা? জি স্যার। জি স্যার। এই ম্যাথটা, এই যে 3 নাম্বার, ঠিক আছে? নাম্বার 3। তো এটাও কোথায় করছি আমরা? প্রিভিয়াস ক্লাস। প্রবলেম 3 রিটার্ন আরেকবার দেখবেন, বাট ইজি ম্যাথ, হ্যাঁ, এডি পরীক্ষায় আসা ম্যাথ কিন্তু। মানে দেখেন আমরা জেনারেলি চিন্তা করি যে এডির পরীক্ষাটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম। ব্যাংকিং ইন্ডাস্ট্রির সবচেয়ে মানে কি বলে, সবচেয়ে ওয়েল রিভেয়ার্ড চাকরি ধরা হয় বাংলাদেশ ব্যাংকের এডিকে। বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাও কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। দেখেন খুব সোজা প্রশ্ন, অর্থাৎ এমন না যে এডি পরীক্ষায় সবগুলো প্রশ্নই খুব কঠিন থাকবে। বাট ভাই মূল জায়গাটা আসলে পরীক্ষার কোশ্চেনের ডিফিকাল্টি না। আমি এইটা নিয়ে আজকে বেশ কিছুটা সময় কথা বলবো যে আসল জায়গাটা কোথায়, এক্সামের মূল পয়েন্টটা কোন জায়গায় থাকে, ওইটা ধরাটা হচ্ছে মূল। আমরা আজকে ক্লাসে একটু আলাপ করবো এটা নিয়ে। দেখেন তার আগে আরো 2টা ম্যাথ আছে, একটু করে রাখি। সেটা হচ্ছে দেখেন কি বলছে, নাম্বার 10 অফ দ্য 3 নাম্বার, 3টা নাম্বারের ভিতর সেকেন্ড ইজ টোয়াইস দ্য ফার্স্ট। সেকেন্ড নাম্বারটা হচ্ছে প্রথমটার দ্বিগুণ। টোয়াইস মানে কি? দ্বিগুণ। কার দ্বিগুণ? প্রথমটার দ্বিগুণ। কে দ্বিগুণ? সেকেন্ডটা দ্বিগুণ। ইজ অলসো থ্রাইস দ্য থার্ড, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। ইফ দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ 44, যদি এই 3টে সংখ্যার এভারেজ হয় 44, দেন হোয়াট উইল বি দ্য লার্জেস্ট নাম্বার? লার্জেস্ট নাম্বারটা কত হবে? খুবই সিম্পল জিনিস। তাহলে দেখেন আমি যদি তাহলে ধরে নেই যে প্রথম নাম্বারটা, ফার্স্ট নাম্বারটা হচ্ছে এ, সেকেন্ড নাম্বারটা হচ্ছে, তার মানে কত হবে? ফার্স্ট নাম্বারের দ্বিগুণ হবে 2a, এন্ড অলসো থ্রাইস দ্য থার্ড, থার্ড নাম্বারের 3 গুণ হবে এটা, ঠিক আছে? তাহলে আমি এটাকে একটা কাজ করি, 2a না ধরে আমি এটাকে 3a ধরি, এটাকে 6a ধরি। তার মানে থার্ড নাম্বারটা কত হবে বলেন তো? দেখেন প্রথম সংখ্যার দ্বিগুণ আর দ্বিতীয় সংখ্যাটার তৃতীয় সংখ্যার 3 গুণ হচ্ছে 6a। তাহলে 6a কার 3 গুণ বলেন? কত Third এ। নাম্বারটা? 2 এর 3 গুণ না? জি 2 এর 3 গুণ হচ্ছে কত? 6a। তার মানে থার্ড নাম্বারটা কত হবে? 2a। তার মানে 3a 6a 2a, এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এখন খেয়াল করেন, এভারেজ অফ দ্য 3 নাম্বার ইজ 44, দ্যাট মিনস 3a প্লাস 6a প্লাস 2a ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কত? 44। দেখেন 3 আর 6 9, 9 আর দিয়ে 11, 11 দিয়ে 44 কাটলে কত হবে? 4, আর 3 4 কত হবে? 12। দ্যাট মিনস a সমান সমান কত আসবে? 12। আর a সমান সমান যদি 12 আসে তাহলে 6 এর ভ্যালু কত হবে? সুতরাং 6 এর সমান সমান কত? 6 ইন্টু 12 অর্থাৎ 72। অর্থাৎ সংখ্যাটার মানে সবচেয়ে বড় সংখ্যাটা কত এই 3টা সংখ্যার ভিতর? এদের ভিতরে লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 72। সুতরাং আমরা বলবো কি, সুতরাং লার্জেস্ট নাম্বার অফ দ্য 3 নাম্বার, লার্জেস্ট নাম্বার অফ দ্য 3 নাম্বার ইকুয়ালস টু কত? 72। ক্লিয়ার কিনা বলেন?
জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে 11 নম্বর ম্যাথটা একটু দেখেন তো এবার কি বলছে। নাম্বার 11-এ বলা আছে ইন x/2 years ago, x/2 বছর আগে সামাদ ওয়াজ 12, সামাদের বয়স কত ছিল? 12। 12। and x/2 years from now, এখন থেকে x/2 years পরে he will be 2x years old, তার বয়স কত হবে? 2x বয়স হবে তার। how old will he be 3x years from now, 3x years পরে সামাদের বয়স কত হবে? তার মানে দেখেন, আর বর্তমান বয়সটা যদি আমি ধরে নিই যে আমাদের বর্তমান বয়স এর, তাহলে x/2 বছর আগে তার বয়স কত ছিল? 12। আর x/2 ইয়ার্স পরে তার বয়স কত হবে? 2x, ঠিক কিনা বলেন? এই লাইনটা কি বুঝতে পারছেন? যে x/2 ইয়ার্স আগে তার বয়স ছিল 12, আর x/2 ইয়ার্স পরে তার বয়স হবে 2x। তার মানে তার প্রেজেন্ট এজ থেকে x/2 বিয়োগ করলে আমি পাবো 12, আর তার প্রেজেন্ট এজের সাথে x/2 যোগ করলে আমি কত পাবো? 2x, ঠিক 2x। কিনা বলেন? জি স্যার। ওকে, তার মানে এখন আপনারা একটা জিনিস একটু বুঝেন যে s মাইনাস x/2 ইকুয়ালস টু 12, আর s প্লাস x/2 ইকুয়ালস টু 2x। এখন আপনারা একটু খেয়াল করেন তো, s সমান সমান আমি বলতে পারি 12 প্লাস x/2, আর এখানে আমি বলতে পারি s সমান সমান 2x মাইনাস x/2। তার মানে কত হবে? 2 নিচে আসলে 4x মাইনাস x, অর্থাৎ 5x/2 হচ্ছে কত? s এর মান। আর এখানে s এর মান হচ্ছে 12 প্লাস x/2, এখানেও s এর মান, এখানেও s এর মান। তাহলে বলেন তো এইটা সমান সমান 3x/2 লেখা যাবে না? অর্থাৎ সুতরাং 12 প্লাস x/2 সমান সমান 3x/2 লেখা যাবে। জি স্যার। আর যদি এটা লেখা যায় তাহলে 12 সমান সমান 3x/2 মাইনাস x/2 লেখা যাবে। 2 রসকে করলে 5x মাইনাস x, অর্থাৎ 2x/2, অর্থাৎ x। তার মানে x সমান সমান কত? সুতরাং x সমান সমান 12, ঠিক কিনা? জি স্যার। আর x এর মান যদি 12 হয়, তাহলে এবার আমরা তার বর্তমান বয়সটা বের করতে পারবো না। সুতরাং s সমান সমান কত? 12 প্লাস 12/2 মানে কত হয়? এটা হচ্ছে 6, 12 আর 6 মানে কত? 18 18। বছর। তার মানে সামাদের বর্তমান বয়সটা কত? 18 বছর। সুতরাং প্রেজেন্ট এজ অফ সামাদ, প্রেজেন্ট এজ অফ সামাদ কত হবে? 18 ইয়ার্স। আর সামাদের প্রেজেন্ট এজটা আমাকে বের করতে বলেনি, আসলে আমাকে বের করতে বলতে কি তার বয়স 3x বছর পরে কত হবে। সুতরাং এজ অফ সামাদ আফটার 3x ইয়ার্স, 3x বছর পরে আমাদের এজটা কত হবে? 18 প্লাস 3 ইন্টু x এর মান কত বের করছিলাম? x এর মান বের করছিলাম 12, তার মানে 3 ইন্টু 12 ইয়ার্স, অর্থাৎ কত? 18 প্লাস 36, 40 বছর স্যার। 18 প্লাস 36 মানে 54 বছর না? জি জি স্যার। স্যার। স্যার এখানে অর্থাৎ একটু কথা ছিল। বলেন। স্যার ওই যে আমরা যে এক্স এস এর মান বার করছিলাম x/2, আর একটু সামনে গেলে স্যার ওইখান থেকে আমরা যদি প্রতিস্থাপন করি তার টোয়াইস x/2, এটা যদি আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে তার মানে স্থাপন করি ফুডটা, তার মানে আপনার ইয়েটা 2x/2, তাহলে আমরা যদি স্থাপন করি 12 প্লাস x/2 এখানে যদি স্থাপন করি তাহলে কি আমাদের মানটা সহজে বের হবে না স্যার? আপনার কাছে যেটা সহজ লাগে ভাই, ঠিক আছে, এইখানে আসলে এটা সাবজেক্টিভ। যে আপনি যেটাকে সহজ বলতেছেন ওইটা হয়তো জি আরেকজনের কাছে সহজ না। বাট আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অলওয়েজ সলভ করবেন ওই মেথডেই যেটা আপনি সহজ মনে করেন। যেমন এই জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারতাম যে এই জায়গা থেকে x/2 এর মানটা বের করে আমরা 12 s মাইনাস 12 হইতো না, এই জি পয়েন্টে এসে x/2 এর জায়গাতে ওটা আমরা বসাই দিতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ s সমান সমান কত আসতেছে? 5x/2 তো, তাহলে এখানে 3 ইন্টু x/2 এর মান কত? s মাইনাস 12 আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, যদি আপনারা এটা করেও থাকেন, দেখেন s সমান সমান কত, আমি একটু এই জায়গাতে লিখি, এটা s সমান সমান হচ্ছে 3 ইন্টু s মাইনাস 12,
যদি এটা করা হয় s ইকুয়ালস টু থ্রাইস মাইনাস 36 বা টোয়াইস সমান সমান 36, সুতরাং s সমান সমান 18। এখান থেকেও বের হইতে পারে ভ্যালুটা, s এর মান 18 যেটা, এখান থেকেও আনা যায়। বাট দেখেন এইটাই যে সহজ, এইটা কিন্তু সব ক্ষেত্রে বলা যাবে না, হ্যাঁ, কারণ আপনার কাছে এটা সহজ, আরেকজনের কাছে এটা সহজ নাও হইতে পারে, ইউ নেভার নো। কাজেই আপনি করবেন যেটা, আপনি আমাকে ভাই যেটার কথা বললেন, আপনার কাছে মনে হয় ওইটাই সহজ লাগছে, যে কারণে আপনার মাথায় ওইটা আসছে, আপনি ওইভাবেই করবেন। এইখানে আমাকে অন্ধভাবে ফলো করার কিছু নাই, আপনার কাছে যেটা মানে ভালো লাগবে আপনি ওইটাই করবেন, এবং অলওয়েজ প্র্যাকটিসটা ওই মেথডেই করবেন, যাতে পরীক্ষার হলে ওই মেথডে আপনার কোনো ঝামেলা না থাকে। ঠিক আছে? আপনি জি কি স্যার। এমনিতে বুঝতে পারছেন কথাটা? জি বলেন। স্যার। তার মানে জি 54 বছরটা কি হবে, অ্যান্সার হবে। ওকে জি স্যার। এভরিওয়ান? আচ্ছা, তো এই গেল মোটামুটি আমাদের যে 11টা ম্যাথ বিআইবিএম তাদের বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, সেই 11টা ম্যাথ এখানে আছে। আমার কম্পিউটারে একটু প্রবলেম কিবোর্ডে, যে কারণে আপনারা তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্পেস পড়ে গেছে, আমি চাইলেও স্পেস গুলোকে কমাতে পারতেছি না, কারণ আমার কম্পিউটারে একটা উইয়ার্ড প্রবলেম হয়েছে কিবোর্ডে, যে কিছু প্রেস না করলেও আমার কম্পিউটার মনে করতেছে যে আমি কন্ট্রোলে প্রেস করে রাখি। কন্ট্রোল প্রেস করে ওই এন্টার দেওয়ার ফলে যেটা হয় যে পেজ পেজ শিফট হয়ে যাচ্ছে, এবং কন্ট্রোলে প্রেস করা থাকার কারণে আমি আবার ব্যাক স্পেস দিতে পারতেছি না, ব্যাক স্পেস দিলেও মানে কমতেছে না। তো দেখতে হয়তো একটু বড় মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা তেমন বড় না। তো দেখেন আমাদের যে ম্যাথ আসছে, আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমাদের ম্যাথ অলমোস্ট শেষ। বাট খুব জরুরি কিছু আলাপ আছে আপনাদের সাথে আজকের ক্লাসটাতে, এবং আমার হাতে যেহেতু সময় আছে আমি আজকের ক্লাসটা আসলে ইউটিলাইজ করব। সেটা হচ্ছে, নাও দ্যাট ইউ আর বিট এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, আপনারা মোটামুটি এই রাস্তায় কিছুটা এক্সপেরিয়েন্স, আপনাদের আজকে মানে লেকচার 7 চলতেছে, 7-এর না, 7-এর সেকেন্ড পার্ট চলতেছে, অ্যাকচুয়ালি রিটেন পার্ট। তো নিয়ার অ্যাবাউট মিড সেকশনে আমরা আপনাদের প্রিপারেশনে আছি। তো এই জায়গা থেকে এসে না, মানে আমার আপনাদের সাথে কথা বলতে হবে ওভারঅল এক্সাম স্ট্র্যাটেজির কিছু বিষয় নিয়ে, যেগুলো একটু ব্যস্ত ক্লাসে আসলে আমার পক্ষে বলার সময় থাকবে না। তো যদিও বা এগুলো ডিরেক্টলি কোনো কন্টেন্টের কথা না, বাট কথাটাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ইট ইজ গোয়িং টু সেট দ্য টোন ফর ইউর এক্সাম। হ্যাঁ, তো আমরা এখন আর কোনো পড়াশোনার মধ্যে না, আমরা এখন পরীক্ষাতে আসছি। প্রথম কথাটা হচ্ছে, আপনাদের কাছে কার কার মনে হয় যে প্রশ্ন টাফ হওয়া খারাপ? আর কার কার কাছে মনে হয় প্রশ্ন টাফ হওয়া ভালো? স্যার আমার কাছে মনে হয় প্রশ্ন টাফ হওয়া ভালো। ওয়াই? স্যার প্রথমত টাফ হলে আমার কাছে যেহেতু টাফ লাগতেছে, সবার কাছে টাফ লাগবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি টাফ হয় তাহলে আমার কম্পিটিটর কমে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আমি যদি ওই সেক্টর গুলোতে, যে সেক্টর গুলোতে আসলে টাফ হওয়ার কারণ, যে সেক্টর গুলোতে, সেই সেক্টর গুলোতে বেশি ভালো ফোকাস করতে পারি, তাহলে আমার কম্পিটিশনটা খুব কম করা লাগতেছে। দেন হচ্ছে যদি প্রশ্ন খুব সহজ হয়। আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার এডমিশন টাইমে যতগুলা প্রশ্ন খুব ভালো হয়েছে, ভালো বলতে গেলে সহজ ছিল, ওইগুলোতে আমার হচ্ছে সিরিয়াল অনেক পিছনে আসছিল, এমনকি আমি এগুলোতে অনেক ক্ষেত্রেই পাইনি চান্স। এই জন্য আসলে আমার কাছে মনে হয় প্রশ্ন খারাপ, মানে কঠিন আসলে ভালো অনেক ক্ষেত্রে। আর প্রশ্ন টাফ হওয়া খারাপ কেউ মনে করেন? জি না স্যার, আমিও কেউই আমারও মনে একই করেন? মনে করি স্যার। মানে আপনি মনে করেন প্রশ্ন টাফ হওয়া খারাপ? না স্যার, ভালো স্যার। ভালো, রাইট। মানে কেউই এটা মনে করি না আমরা যে প্রশ্ন টাফ হওয়া খারাপ। বাট প্রশ্ন যদি টাফ হয়, তাহলে ফেসবুকে আইসা আমরাই গালিগালাজ গুলা করি, কি প্রশ্ন করছে, এটা কেমন প্রশ্ন, কি হয়েছে। শোনেন ভাই, আপনাদেরকে আমি একটা কথা বলি, প্রশ্ন টাফ হওয়া শুধু ভালো না, প্রশ্ন টাফ হওয়া আপনাদের জন্য একটি আশীর্বাদ। জাস্ট এটা মাথায় রাখবেন অলওয়েজ, যে আপনি পরীক্ষার জন্য বাসা থেকে যখন লিভ করবেন, আপনি আপনার সৃষ্টিকর্তা খোদা, যার কাছে আপনি প্রে করেন, যার সামনে আপনি মাথা ঠেকান, আপনি তার সামনে মাথা ঠেকায় এই কথাটা বলবেন, এই দোয়াটা চাবেন, যে আল্লাহ আজকে পরীক্ষার প্রশ্নটা প্লিজ টাফ কইরো, ইজি প্রশ্ন কইরো না। বিকজ ইজি প্রশ্ন তে
অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেটরা ঝরে পড়ে প্রিলিতে, বিকজ অনেক নন ডিজার্ভিং ক্যান্ডিডেটরা প্রিলি পাস করে ফেলে। ইউ মে আস্ক ওয়াই? বিকজ আপনারা যারা একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের ভিতরে একটা মাইন্ডসেট এরকম থাকবে যে আমরা অনেক কিছু পড়ছি। এই যে মনে করেন এভারেজ, এর আগের চ্যাপ্টার আমরা ওটারে কি বলে, ইন্টারেস্ট পড়ছি, প্রফিট লস পড়ছি, পার্সেন্টেজ পড়ছি। উই হ্যাভ স্টাডিড এভরিথিং দ্যাট উই কুড, আমরা সব কিছু পড়ে ফেলছি। বাট যে একটু নন ডিজার্ভিং ক্যান্ডিডেট, যে ঠিকমতো কষ্ট করে না, যে ঠিকমতো পরিশ্রম করে নাই, সে হয়তো বা সিলেক্টেড কিছু মানে পড়ে গেছে, অথবা বিগত বছরের প্রশ্ন পড়ে গেছে। এখন মনে করেন বিগত বছরের প্রশ্ন থেকে যদি সরাসরি প্রশ্ন চলে আসে, আপনার অঙ্কটা, আপনি অঙ্কটা পারবেন, বাট আপনাকে করে মিলাইতে হবে। বাট ও যেহেতু অঙ্ক করছে কম, ও যে কয়টা অঙ্ক করছে ওর কিছুটা হলো মুখস্থ হয়েছে, ওগুলা অল্প জিনিস মাথায় বেশি থাকে। তো ওর ওই পরীক্ষাটা ওই 6 সেকশনে আপনার তুলনায় বেটার হয়ে গেছে, কারণ এই জিনিসগুলো ও অল্প করছে বলে ওর মাথায় আপনার থেকে ভালো আছে। আপনার হয়তো বেসিক ক্লিয়ার, বাট আপনার অঙ্কটা করতে একটু সময় লাগতেছে, ওর সেটুকু সময় লাগে না। জি বরং ও যেহেতু কম করছে, আপনি যেহেতু বেশি পড়ছেন, তাই জিকে তে কমন প্রশ্ন আপনার কনফিউশন হওয়ার চান্স বেশি, কারণ আপনি অনেক কিছু পড়ছেন। অনেক কিছু মিলে একটা খিচুড়ি হওয়ার একটা সম্ভাবনা থাকে, ওর ভিতরে সেটা নাই। জি স্যার। কাজেই প্রশ্ন যদি সোজা হয়, এটা নন ডিজার্ভিং ক্যান্ডিডেটরা কোনো ক্ষেত্রে প্রি পাস পেয়ে যায়, যেখানে ডিজার্ভিং ক্যান্ডিডেটরা পাস করে। অ্যান্ড ইউ শুড নেভার ওয়ান্ট দিস, কারণ আপনি ডিজার্ভ করেন, আপনি পড়াশোনা করতেন, আপনি কষ্ট করতেন, আপনি ডিজার্ভ করেন একটা সিট রিটেন পরীক্ষার জন্য। তো এভরি টাইম ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, আপনি চিন্তা করবেন, আই নিড দ্য কোয়েশ্চেন পেপার হার্ড, কোয়েশ্চেন পেপার আমার ডিফিকাল্ট দরকার, কোয়েশ্চেন পেপার হার্ড দরকার। এই পয়েন্টটা এস্টাবলিশ করার পরে আমি আপনাদের এই পয়েন্ট আরেকবার ভাঙবো। কিভাবে ভাঙবো সেটা হচ্ছে, এখন আমরা এস্টাবলিশ করলাম প্রশ্ন টাফ হওয়া ভালো, বাট আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ভাই, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন দ্যাট ইজ টাফ? টাফ প্রশ্ন বলে কি পৃথিবীতে কিছু এক্সিস্ট করে? স্যার আমি না পারলে তো টাফ স্যার, অন্যরা না পারলেও টাফ, এইটাই তো। বাট ইজ দিস কিন্তু অবজেক্টিভলি টাফ? আপনি না পারলে যে জিনিসটা আপনার সামনে আছে, এটা কি অবজেক্টিভ ওয়েতে টাফ হইলো আসলে? স্যার এক্স্যাক্টলি আমার জন্য এইটাই উত্তর। এখন থেকে এটা চিন্তা করবেন, আমার প্রশ্ন টাফ হওয়া দরকার। আর প্রিপারেশন নেওয়ার সময় একটা কথা বলবেন, দেয়ার ইজ নাথিং কল্ড টাফ। প্রশ্ন দুই প্রকারের হয়। হ্যাঁ, প্রশ্ন হইতে পারে কয় প্রকারের? প্রশ্ন হয় দুই প্রকারের, ওয়ান আই ক্যান সলভ, ওয়ান আই ক্যানট সলভ। এর বাইরে আর কোনো প্রশ্ন নাই পৃথিবীতে। হয় আমি সলভ করতে পারি, নাইলে আমি সলভ করতে পারি না। যে জিনিস আমি সলভ করতে পারি ওইটা কি আমি ইজি বলি, যে জিনিস আমি সলভ করতে পারি না ওইটা কি আমরা আসলে টাফ বলি। তো আজকে আমি যে জিনিসটা করতে পারছি না সেটা আমার কাছে টাফ, কালকে যখন আমি সেটা পারবো ওইটা কিন্তু আমার কাছে নো লঙ্গার টাফ, তাই না? ওইটা কিন্তু আর আমার কাছে টাফ নাই, কারণ এখন আমি এই জিনিসটা পারি। জি তো স্যার। অলওয়েজ রিমেম্বার যে আমার জন্য প্রশ্ন কঠিন আর সহজ বলে কিছু নাই। অনলি কোয়েশ্চেন স্যার, হয় আমি পারি নাইলে আমি পারি না। এন্ড এইভাবে চিন্তা করার বড় মানে বড় ভালো দিকটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন প্রশ্ন কঠিন হয়েছে বা সহজ হয়েছে, ইউ উইল অলওয়েজ গোয়িং টু ব্লেম দ্য কোয়েশ্চেন মেকার। যে প্রশ্নকর্তা প্রশ্ন কঠিন করেছে, বা প্রশ্নকর্তা প্রশ্ন কঠিন করেছে, অথবা প্রশ্নকর্তা প্রশ্ন সহজ করেছে, রাইট? বাট যখন আপনি চিন্তা করবেন দেয়ার ইজ নো টাফ কোয়েশ্চেন, অনলি দেয়ার আর টু টাইপস অফ কোয়েশ্চেন, একটা হচ্ছে যেটা আমি পারি, আর একটা হচ্ছে যেটা আমি পারি না। তো যখন কোনো একটা কোয়েশ্চেন আপনি পারবেন না, ইউ আর দ্য ওয়ান টু ব্লেম। আপনি নিজেকে ব্লেম করবেন, এই প্রশ্নটা আমি পারি না, ওই প্রশ্নটা আমি পারি। এখানে আপনি ম্যাটার, যে প্রশ্ন করেছে সে ম্যাটার না। ঠিক আছে? অলওয়েজ এই ব্লেমটা নিজেকে করতে পারতে হবে, যে প্রশ্নটা আমি পারি না, তার মানে এটা না যে প্রশ্ন কঠিন, কারণ কেউ না কেউ তো এই প্রশ্নটাও পারে, তাই না? তো কেউ না কেউ এই প্রশ্নটা পারে, আমি পারি না মানে আই এম দ্য ওয়ান টু ব্লেম, আমাকে ব্লেম করতে হবে। ঠিক আছে? নিজেকে। পারি না তার মানে কি করতে হবে, এটা পারতে হবে। এই পরীক্ষা দিলাম, পারলাম না, পরের পরীক্ষায় যাতে এই প্রশ্নটা আসলে আমি পারি, বা এরপরে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসলে যাতে আমি পারি, এই মাইন্ডসেটটা যাতে নিজের ভিতরে গ্রো করে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারলাম কিনা ভাই, বল সবাইকে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? এখন আসেন, তাহলে আমার পড়াশোনাটা আমি করতেছি হচ্ছে এক্সামের জন্য।
এই এক্সামটা আমি দিব কখন? আমি এক্সামের 3টা পার্ট দিব, 3টা পার্ট মিলে আমার এক্সাম। কখনো আমি শুধু প্রিলির প্রিপারেশন নিব না, কারণ শুধু প্রিলি পাস করলে আমাকে চাকরি দেওয়া হবে না। আমার প্রিপারেশন যখন আমি ঘরে বসে নিব, আমার প্রিপারেশন প্রিলি, রিটেন এবং কিছু ক্ষেত্রে ভাইবা, এই 3টার প্রিপারেশনই আসলে আমাকে রাখতে হবে এট এ টাইম। এবার খেয়াল করেন কেন। তার কারণ, ধরেন আপনারা বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা দিবেন, দেখেন ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন মানে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের এডি কে আপনারা আপনাদের চয়েস লিস্টে রাখছেন, মোস্ট প্রবাবলি সবার উপরেই রাখছেন। বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটা হচ্ছে আপনার কাছে সর্বোচ্চ প্রায়োরিটির এক্সাম। ধরে নিলাম বাংলাদেশ ব্যাংকের এডি কয়জন পরীক্ষা দিবে? গত বছরগুলোর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী নিয়ার অ্যাবাউট 2 লাখ। ঠিক আছে, গত বছরগুলোর যে পরীক্ষার স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি, নিয়ার অ্যাবাউট 2 লাখ পরীক্ষার্থী, 2 লাখ পরীক্ষার্থী জব প্রত্যাশী এই চাকরির পরীক্ষাতে বসবে বাংলাদেশ ব্যাংকের এডিতে। এবার আপনারা একটা কথা বলেন তো ভাই, বাংলাদেশ ব্যাংকের এডিতে আমার পোস্ট কয়টা? 100। 150 থেকে 200, আর রিসেন্টলি দেখতে গেলে 100 থেকে 200-র মধ্যে যে কোনো একটা ভ্যালু। ঠিক আছে, 100 থেকে 200-র মধ্যে একটা ভ্যালু আমি যদি ধরে নেই, সর্বোচ্চ 200-র বেশি নিয়োগ একসাথে হবে না। তো যদি 200 হয়, আপনারা নিজের একটু চিন্তা করে দেখেন তো, 200 ডিভাইডেড বাই 2 লাখ, পার্সেন্টেজের হিসাব তো শিখাইছি অলরেডি নাকি? একটু ক্যালকুলেশন করেন তো। 2টা 0, 2টা 0, 2/20 মানে 1/10। মিনিং কি? মিনিং হচ্ছে 0.1%। দ্যাট মিনস প্রতি 1000 জনে একজন। অর্থাৎ যদি আপনি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিতে যান, রাফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 1000 জনে একজন এই চাকরিটা পাবে। আন্ডারস্টুড? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? দ্যাট মিনস জি যদি স্যার। আপনি সেই একজন হতে চান, then you have to beat 999 candidates. আপনাকে 999 জন ক্যান্ডিডেটকে হারাতে হবে এই পরীক্ষাতে। এবং এই 999 জন ক্যান্ডিডেট প্রত্যেকেই গ্রাজুয়েট, আপনার আমার মতো। এই 999 জন ক্যান্ডিডেট প্রত্যেকেরই, অলমোস্ট সবারই মাস্টার্স ডিগ্রি করা আছে। এই 999 জন ক্যান্ডিডেটের ভিতরে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের স্টুডেন্টরা আছে। এন্ড বাই শীর্ষস্থানীয় আই মিন বুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিশ্ববিদ্যালয় যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার চয়েস লিস্টে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের চয়েস লিস্টে সবার উপরে ছিল। এখানকার গ্রাজুয়েটদের একটা বড় অংশ এখানে পরীক্ষা দিবে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভালো রেজাল্ট করা মানুষজন পরীক্ষা দিবে। হতে পারে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি মেধাবী স্টুডেন্ট নাই? ওখানেও মেধাবী স্টুডেন্ট আছে, তারাও অনেক পড়াশোনা করে, তারাও প্রচুর লিখে পরীক্ষা পাশ করে। ইনফ্যাক্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার নেচার, সেই নেচারের সাথে আমাদের দেশের সরকারি চাকরি নিয়োগ পরীক্ষার নেচার অনেকটাই মিলে। কারণ ওখানে অনেক কিছু লিখতে হয় একটা কম সময়ের ভিতরে। যারা আর্টসে পড়াশোনা করছে, আমরা জেনারেলি ছোটবেলা থেকে একটা পারসেপশন রাখি সায়েন্সে যারা পড়ে তারা মনে হয় বেশি মেধাবী, বাট আপনি দেখবেন যে আপনাকে কম সময়ে অনেক কিছু লিখতে হবে, যেটা আর্টসের স্টুডেন্টরা বেশি করে আসে। সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু ছোটবেলা থেকে কম সময় বেশি লিখে অভ্যস্ত না। তো হয়তো বা হইতে পারে তারা মেধাবী বেশি, বাট পরীক্ষার ধরনটা আবার আর্টসের স্টুডেন্টদের জন্য ফেভারেবল, তারা এখানে ভালো করে। তো একটু চিন্তা করে দেখেন যে আপনার পুরো এক্সাম স্ট্যাটিস্টিক্সটা, এক্সাম ডাইনামিক্সটাতে আসলে এক্সক্লুসিভলি মেধাবী আর অমেধাবী বলে কিছু না, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। তার মানে কি, এই 1000 জনের প্রত্যেকে ইকুয়াল, প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গায় ভালো, প্রত্যেকেই তাদের নিজ নিজ সর্বোচ্চ মানে এফোর্টটুকু দেওয়ার জন্য এই পরীক্ষা দিতে আসছে। আর এই সর্বোচ্চ এফোর্টধারী মেধাবী ভালো বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরকে আপনাকে এই পরীক্ষায় বসে 1 ঘন্টা টাইমের ভিতরে হারাতে হবে। এই হইতেছে পরীক্ষার চ্যালেঞ্জ। সো আপনাকে এই চ্যালেঞ্জ যদি আপনি একবার বুঝতে পারেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে অনলি স্টাডি ইটসেলফ ইজ নেভার গোয়িং টু বি এনাফ। শুধু পড়াশোনা দিয়ে আপনি কোনোদিন এই পরীক্ষা পাস করতে পারবেন, নেভার, কোনোদিন পারবেন না। তাইলে প্রশ্ন আসতেছে তাহলে কি করতে হবে? যেহেতু আপনাদের ব্যাচে আসলে আমি প্রথম দিককার কোনো ক্লাস পাই না, আমি যদি একটা ফার্স্ট ক্লাস কখনো পাই, আমি ম্যাথের প্রথম ক্লাসে জেনারেলি এই কথাগুলো বলি, বাট আমি আপনাদের ক্লাসটা আসলে শুরু করছি কন্টেন্ট থেকে, তো আমি আসলে এই কথাগুলো বলার কোনো সুযোগ পাইনি এর আগে। বাট রিমেম্বার, আমি যে কথাগুলো বলতেছি দিস আর অল অ্যাপ্লিকেবল টু মি অ্যাজ ওয়েল। আমি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখেছি, দে আর টেস্টেড ট্রু। সফলভাবে আমি এই জিনিসগুলো মেনে আজকে যে জায়গায় আছি, বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছি, তাছাড়াও মানে অনেকগুলো সরকারি চাকরি আমি পেয়েছি, ইনক্লুডিং বিসিএস। বিসিএস ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েছি 2 বার।
যে এই বিষয়গুলো মানে আমি ফলো করে এই পরিমাণ সাকসেস পেয়েছি বলে আমি খুব কনফিডেন্টলি আপনাকে বলতে পারবো আজকে যে কথাগুলো আমি বলতেছি দে আর ভেরি টেস্টেড বাট দিস আর নট ইজি টু ফলো। এই কথাগুলো আজকে আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিব এগুলা কোনোভাবেই খুব ভালোভাবে আপনারা যে খুব ইজিলি ফলো করতে পারবেন ব্যাপারটা তা না, বাট যদি আপনি এটা ফলো করতে পারেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন, বিকজ সাকসেস মান্ত্র আসলে এইটাই, সাফল্যের মন্ত্র এটাই। হ্যাঁ, তো দেখেন আপনি বুঝতে পারতেছেন যে প্রতি 1000 জনে আসলে টিকবে কয়জন? প্রতি 1000 জনে টিকবে একজন। তাহলে আসেন, সবাই পড়াশোনা করতেছে, সবাই প্র্যাকটিস করতেছে, তাহলে ডিফারেন্স মেকার হবে কে? দ্যাট ইজ টাইম। সবচাইতে ইম্পর্টেন্ট ডিসিশন ডিফারেন্স মেকার হচ্ছে টাইম। টাইম হচ্ছে এমন একটা পার্ট যে পার্টটা হচ্ছে আপনার পরীক্ষাতে একজন, দুইজন, 1000 জন ভালো ক্যান্ডিডেটের ভিতর থেকে একজন ভালো ক্যান্ডিডেট বাঁচবে এই টাইম ম্যানেজমেন্ট কার কেমন তার উপরে। বাট টাইম ম্যানেজমেন্ট মানে কি শুধুই শর্টকাট মেথড, শুধুই কম সময় অ্যান্সার করা? অবভিয়াসলি না, বিকজ আপনার পরীক্ষাতে এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আপনি চাইলেও কম সময় অ্যান্সার করতে পারবেন না। দেয়ার ইজ নো ওয়ে যে আপনি কম সময় অ্যান্সার করবেন। কিছু কিছু ম্যাথের জন্য কোনো শর্টকাট হয় না, কিছু কিছু ম্যাথ আপনি শর্টকাটে করতে পারবেন না। তাহলে আপনার জন্য লাগবে কি? এইখানে এসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সলিড টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে হয়, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তার আগে আমি আমার ব্যাপারে একটা স্টেটমেন্ট দেই, মেবি আপনারা এই জিনিসটা কখনো বিলিভ করবেন না, বাট আমি আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছি, আজ পর্যন্ত আমি যতগুলো পরীক্ষার পিলিতে অংশ নিয়েছি, আমি আজ পর্যন্ত কোনো পরীক্ষার পিলিতে শর্টকাটে কোনো ম্যাথ করতে পারি নাই। একটা ম্যাথেরও কোনো শর্টকাট আমি ইউজ করতে পারি, কারণ যদিও বা আমার কোনো একটা ম্যাথের শর্টকাট জানা থাকতো, আমার মনে হয়তো প্রশ্নের ভিতরে এমন কোন একটা প্যাচ আছে যেটা আমি হয়তো বুঝতে পারতেছি না, তাই শর্টকাটে ম্যাথ সলভ করার পরে আমি আবার কি করতাম, ওইটাকে রিঅ্যাফার্ম করার জন্য আরেকবার লং ওয়েতে মানে মূল উপায়ে ম্যাথটা করতাম। এবং পরে আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট ব্যবহার করার পরে যেহেতু আমাকে আবার লং কাটেও করতে হয় ম্যাথটা, তাহলে আমি একবারে লং কাটেই করি, আমার শর্টকাট ব্যবহার করে আসলে আমার পোষাবে। বাট এটা আমি খুব আনন্দের সাথে বলবো যে জীবনে কোনো পরীক্ষায় শর্টকাট ব্যবহার না করেও আমি আজ পর্যন্ত জীবনের কোনো প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করি। যতগুলো প্রিলি পরীক্ষা দিয়েছি আমি প্রত্যেকটা প্রিলি পাস করেছি। তাহলে এটা আমি একটু এক্সপ্লেন করবো আপনাদের সাথে আজকে। আপনারা যখন বাসায় অঙ্ক করবেন বা যখন আপনারা নিজেরা কোনো পরীক্ষার প্রিপারেশন নিবেন, আপনারাও এই টাইম ম্যানেজমেন্ট বা এই টাইম যে ভাগ করে দেওয়া বিভিন্ন সাবজেক্টে এটা ফলো করবেন। দেখেন আপনারা যদি প্রিলিমিনারি পরীক্ষা দেন, এক মিনিট, আপনারা যদি কেউ প্রিলিমিনারি পরীক্ষা দেন, প্রিলিমিনারি পরীক্ষাতে কত মার্কস থাকে ভাই 100 ব্যাংকের? 100 100। এই 100 এর ভিতরে 25 মার্কস থাকে হচ্ছে বাংলায়, 25 মার্কস থাকে হচ্ছে ইংলিশে, 20 মার্কস থাকে ম্যাথে, 20 মার্কস থাকে জিকে তে, এন্ড 10 মার্কস থাকে আইসিটি তে, রাইট? জি স্যার। আপনি দেখতে পাচ্ছেন আপনার এই 100 নাম্বারের জন্য সময় কত? 60 মিনিট। তো আপনি চিন্তা করছেন যে 60 মিনিটের ভিতরে আমাকে 100টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, মানে আমাকে প্রতি মিনিটে অন্তত প্রায় 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, রাইট? আমাকে প্রতি মিনিটে প্রায় 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, বাট দিস ইজ অ্যাবসলিউট বুলশিট। তার কারণটা হচ্ছে দেখেন বাংলার যে 25টা প্রশ্ন, এই 25টা প্রশ্নের ভিতরে আপনি নিজেরা একটু চিন্তা করে বলেন তো বাংলার প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন? ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, অর্থাৎ হয় আপনি পারেন নাইলে আপনি পারেন না। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি নিচের কোন গ্রন্থটি শামসুর রহমানের লেখা, আপনি হয় সেটা পারেন নাইলে আপনি পারেন না। যদি পারেন সেটা অ্যান্সার করতে আপনার সময় লাগবে 5 সেকেন্ড। যদি আপনি না পারেন, আপনাকে যদি আমি 5 দিন সময় দিই, আপনার পক্ষে কি অ্যান্সারটা মাথা খাটায় বের করা সম্ভব? না স্যার। তো এই জায়গাটাতেই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের প্রথম মিথ, যে আমাকে প্রতি মিনিটে কয়টা অ্যান্সার করতে হবে। নো, দিস ইজ নট দ্য ওয়ে। আমাকে বুঝতে হবে কোন সাবজেক্টের জন্য আসলে আমার কেমন মার্কস কেমন সময় দরকার। যেমন বাংলার যে প্রশ্নগুলো,
এই প্রশ্নের ভিতরে মনে করেন 25টা প্রশ্নের ভিতরে আপনার 15টা প্রশ্ন আসবে গ্রামার থেকে, আর 10টা প্রশ্ন আসবে লিটারেচার থেকে। এই গ্রামারের যে 15টা প্রশ্ন, এগুলো অ্যান্সার করতে আপনার গড়ে সময় লাগবে কত সেকেন্ড? 30 সেকেন্ড। কেন? তার কারণ গ্রামারের প্রশ্নগুলোতে একটু বুঝতে হয়, একটু মাথা খাটাইতে হয়, তাই না? তো এইখানে প্রশ্ন আছে 15টা, বাকি যে 10টা প্রশ্ন এগুলো অ্যান্সার করতে আপনার সময় লাগবে কত? ইদার আপনার সময় লাগবে 5 সেকেন্ড, নাইলে আপনার 5 দিনেও হবে না। তো খেয়াল করেন, আপনার এইখানে সময় লাগবে 5 সেকেন্ড, এখানে সময় লাগবে 30 সেকেন্ড। ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারি বেস যে প্রশ্নগুলো, এগুলোতে যদি আপনি ভোকাবুলারিটা জানেন, আপনার অ্যান্সার করতে সময় লাগবে অ্যারাউন্ড 30 সেকেন্ড, না জানলে কোনোদিন পারবেন না। আর গ্রামার টাইপের যে প্রশ্নগুলো, এগুলো অ্যান্সার করতে আপনার অ্যারাউন্ড সময় লাগবে মনে করেন 30 থেকে 40 সেকেন্ড যদি পারেন। না পারলেও 40 সেকেন্ড ট্রাই করলে আপনি হয়তোবা গ্রামারের রুল ইউজ করে এটা করতে পারবেন। জিকে তেও দেখেন তাই, 20টা প্রশ্ন আপনি যদি পারেন তাইলে আপনার সময় লাগবে 10 সেকেন্ড করে এক একটা প্রশ্ন, না পারলে পারবেন না, তো 10 সেকেন্ড। আইসিটির প্রশ্নগুলোও তাই, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যদি পারেন 10 থেকে 15 সেকেন্ড লাগবে, না পারলে হবে না। খেয়াল করেন কত নাম্বার বললাম আমি এখানে, এইখানে আছে 25, এইখানে আছে 25, এখানে আছে 20, এখানে আছে 10। দ্যাট মিনস এই গ্রামারের যে প্রশ্নগুলো, গ্রামার থেকে অ্যারাউন্ড মনে করেন 15টা প্রশ্ন আসে, আর এই যে ম্যাথের যে 20টা প্রশ্ন, মোটামুটি পুরো পরীক্ষাতে এই 15 আর 20 অর্থাৎ টোটাল 35টা প্রশ্নই আসলে কি, এরাই হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ঠিক কিনা? জি স্যার। গ্রামারের 15টা প্রশ্ন আর ম্যাথের 20টা প্রশ্ন, এই 35টা প্রশ্নই কি অ্যানালিটিক্যাল প্রশ্ন। তাহলে বাকি যে 65টা প্রশ্ন, এই 65টা প্রশ্ন আসলে কি, ফ্যাকচুয়াল। আর ফ্যাকচুয়াল কোয়েশ্চেন গুলো যেগুলো আছে, আপনি যদি অনেক ভালো পড়াশোনা করেন, আপনার প্রিপারেশন যদি একদম টপ নচ থাকে, তাহলে এই 65টার ভিতরে আপনি আসলে অ্যারাউন্ড 60% পারবেন। আপনি যতই ভালো পড়াশোনা করেন না কেন, বাকি যে অংশটা বাংলা, ইংলিশ ভোকাবুলারি, জিকে এবং আইসিটি, আপনি চাইলেও 60%-এর বেশি নাম্বার এখানে পাবেন না। অনেক ভালো পড়াশোনা করলে এখানে 60% নাম্বার পাওয়া যায়। তো আমি যদি 60% ধরি এখানে, তো 3/5 ইন্টু 65 ইকুয়ালস টু কত? 13, 3, 13, 39 মার্কস। অর্থাৎ আপনি সর্বোচ্চ এখান থেকে কত মার্কস পাবেন? 39 পাবেন ওই 65-তে। আর এখান থেকে যদি আপনি 39টা প্রশ্ন পারেন, আপনার সময় লাগতেছে কত? গড়ে আপনার সময় লাগতেছে 30, 10, 15, 30 এরকম করে যদি আমি ধরি, আপনার গড়ে সময় লাগতেছে 20 সেকেন্ড। আমি 25 সেকেন্ড ধরলাম। আপনার প্রতিটা প্রশ্নে গড়ে সময় লাগবে কত? 25 সেকেন্ড, ঠিক কিনা? জি স্যার। 25 সেকেন্ড যদি আপনার প্রতিটা প্রশ্নে লাগে সময়, আসলে 25 সেকেন্ড লাগবে না, এটা 20 সেকেন্ডই হবে। তাহলে 20 ইন্টু 39 ইন্টু 20 করলে কত হয়? 78, 780। দ্যাট মিনস 780 সেকেন্ড। 780 সেকেন্ড মানে কয় মিনিট? আপনার 13 পরীক্ষাতে টোটাল 13 মিনিট যে সময়, এই 13 মিনিট সময়ের ভিতরেই বাদ বাকি যতগুলো ফ্যাকচুয়াল পার্ট আছে সেটা অ্যান্সার করে ফেলা সম্ভব। বাট পরীক্ষার হলে অবধারিত ভাবে আপনার কি হবে, কিছু মানে টাইম নষ্ট হবে, আপনার কিছু মানে সিস্টেম লস আছে। তো আপনি অ্যারাউন্ড আপনি ধরে নেন আপনার আরো 7 মিনিট চলে যাবে কি বিভিন্ন সময় নষ্টে, প্রশ্ন পড়তে, পেজ উল্টাইতে, এইসব কাজে। তো 20 মিনিট সময় আপনার চলে গেল। স্টিল আপনার হাতে কত মিনিট সময় আছে বলেন? 40 মিনিট। স্টিল আপনার হাতে সময় আছে 40 মিনিট। আপনাকে অ্যান্সার করতে হবে কয়টা প্রশ্ন? বাদ বাকি 35টা প্রশ্ন, যেগুলা বেসিক ইউজ করে আপনি চাইলে অ্যানালাইসিস করে সলভ করতে পারবেন। এবং এই পার্টের 35টা প্রশ্নের 35টাই পারা সম্ভব যদি আপনি ভালো পড়াশোনা করেন। এবার আপনি খেয়াল করেন, এই 35টার ভিতরে আছে 15টা গ্রামার আর 20টা ম্যাথ। গ্রামারে আমার যে সময়, সেটা তুলনামূলকভাবে একটু কম লাগে ম্যাথের তুলনায়। একটা গ্রামার প্রশ্ন সলভ করতে একটা ম্যাথের তুলনায় সময় আসলে একটু কমই লাগবে। তো যদি আমরা এভাবে হিসাব করি 40 মিনিট, আপনি এইটাকেও যেটা করতে পারেন সেটা হচ্ছে 20 মিনিটের জন্য আপনি ধরলেন কত? 20 মিনিট, 20টা ম্যাথের জন্য আপনি ধরলেন 25 মিনিট, আর 15টা গ্রামারের জন্য আপনি ধরলেন 15 মিনিট। দেখেন 15 আর 25 মিলে 40 মিনিট হয়ে গেছে না? জি স্যার। এবার আপনি নিজেই একটা জিনিস একটু বুঝেন তো, তার মানে 15 মিনিটে 15টা গ্রামার কোয়েশ্চেন করা মানে কি, প্রতি মিনিটে এক একটা গ্রামার প্রশ্ন। গ্রামারের জন্য আপনি প্রত্যেকটা প্রশ্নে 1 মিনিট করে সময় নিছেন। আর ম্যাথে আপনি প্রতিটা প্রশ্নের জন্য কত, 5/4 মানে কত, 1.25 মিনিট। 1.25 মিনিট মানে হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড, ঠিক আছে? আপনি গড়ে প্রতিটা অঙ্ক করার জন্য 1 মিনিট 15 সেকেন্ড করে সময় পাবেন। বাট এবার আপনারাই বলেন, 20টা ম্যাথের ভিতরে কি সবগুলো ম্যাথ কি আর করতে 1 মিনিট 15 সেকেন্ড করে লাগবে? না স্যার।
লাগবে না। তাহলে মনে করেন 20টা ম্যাথের ভিতরে 10টা ম্যাথ জেনারেলি খুবই বেসিক টাইপের ম্যাথ থাকে, এগুলোতে আপনার সময় লাগবে 30 সেকেন্ড করে। তাহলে এখানে চলে গেল 300 সেকেন্ড, 300 সেকেন্ড মানে কত, 6 মিনিট, 5 মিনিট, সরি 5 মিনিট। আর বাকি যে আমার 25 মিনিট, সেই 20 মিনিটের ভিতরে বাকি 20 মিনিটে আপনি যে কঠিন টাইপের 10টা ম্যাথ, যেগুলো একটু ডিফিকাল্ট ম্যাথ, সেগুলো করার জন্য আপনার প্রতিটা ম্যাথে 2 মিনিট করে সময় পাবেন কঠিন ম্যাথগুলো করতে। চিন্তা করে দেখছেন যে যদি আপনি পরীক্ষার টাইমটাকে খুব সুন্দরভাবে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করেন, আপনি কঠিন ম্যাথগুলো করার জন্য গড়ে 2 মিনিট পুরো টাইম পাবেন। এই পরিমাণ সময় পরীক্ষায় পাওয়া যায় যদি কেউ আজাইরা সময় নষ্ট না করে। এন্ড ইনফ্যাক্ট আমি আজাইরা সময় নষ্টের ভিতরে 60 মিনিটের ভিতরে 7 মিনিট সময় নষ্ট ধরে নিছি অলরেডি। স্টিল আপনার হাতে এই সময় আছে। সো অ্যাকচুয়ালি যারা টাইমটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে পারে তাদের কখনোই কখনোই তাদের পরীক্ষার হলে কোনো শর্টকাট ব্যবহার না করলেও কখনোই আপনার মনে হবে না যে আপনার সময় নাই। উল্টা আপনার মনে হবে যে আমার পর্যাপ্ত টাইম আছে, আমি ধীরে সুস্থে অ্যান্সার করলেও ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাহলে দেখেন এখানে যদি আপনি 35টা অ্যান্সার করেন আর ওখানে যদি আপনি 39টা প্রশ্ন অ্যান্সার করেন, স্টিল আপনার নাম্বার 74 হয়ে গেছে। 100তে যদি কেউ 74 পায়, সে ডেফিনেটলি প্রিলি পাস করবে, রাইট? জি স্যার। ডেফিনেটলি প্রিলি পাস, অর্থাৎ ঠান্ডা মাথায় ভালোভাবে পরীক্ষা দিলেও একদম ডেফিনিট প্রিলি পাসের জন্য পর্যাপ্ত সময় আপনার হাতে আছে। 100টা প্রশ্ন তো আমার অ্যান্সার করার দরকার নাই। 100টা প্রশ্ন আমি অ্যান্সার করবো কোন দুঃখে? আমার 100টা প্রশ্ন পাইলে লাভটা কি? কারণ প্রিলি নাম্বার তো আমার সামনে ক্যারি ফরওয়ার্ড হবে না। বুঝতে পারছেন? যে নাম্বার আমার সামনে ক্যারি ফরওয়ার্ড হবে না, সেই নাম্বার তো আমার 100তে 100 পাওয়ার কিছু নাই। তো আমাকে কি করতে হবে? আমাকে 5 নাম্বার তুলতে হবে। তো দেখেন আমি যদি এটাও বলি মডারেট কোয়েশ্চেন, আমি কি বলছি, সোজা প্রশ্ন যাতে না হয়। কারণ সোজা প্রশ্ন হইলে কি হবে, এই 74 75 অনেকেই পেয়ে যাবে। কিন্তু যদি জি স্যার। মডারেট প্রশ্ন হয়, ব্যালেন্স প্রশ্ন হয়, ব্যালেন্স প্রশ্নে 60 থেকে 65 ইজ আ ভেরি কম্পিটিটিভ মার্ক। আপনি যদি এই মার্কটা নির্ভুলভাবে রাখতে পারেন, নেগেটিভ মার্কটা কাউন্ট করার পরে আপনি 9 আউট অফ 10 টাইমস আপনি প্রিলি পাস করবেন। তো 60 থেকে 65 ভালোভাবে অ্যান্সার করার জন্য ইউ হ্যাভ অ্যাম্পল টাইম, প্রচুর সময় আছে। বাট অবশ্যই এই সময়টা ব্যবহার করার জন্য পিছনে পড়াশোনার ব্যাকআপটা ভালো থাকতে হবে। যারা অনেক পড়াশোনা করে তাদেরই পরীক্ষাটা ভালো হবে, কারণ তাদের পিছনে নলেজ আছে, এখন সে সময়টা ইউটিলাইজ করবে শুধু। বাট আপনার যদি পড়াশোনা কম থাকে, আপনি দেখবেন আপনার টাইম রয়ে গেছে বাট আপনি অ্যান্সারই করতে পারতেছেন না, কারণ আপনি এগুলো পারেন না। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম। তাহলে দেখেন আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন ম্যাথ, ম্যাথ প্র্যাকটিস করার টেকনিকটা কি? আপনারা যারা এখানে চাকরিজীবী আছেন কেউ যদি থাকেন, আমার এই কথাটা তাদের জন্য প্রযোজ্য না। আমি এখন যে কথাটা বলতেছি এই কথাটা একেবারেই যারা বেকার শুধুমাত্র চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। দেখেন পরীক্ষাতে আপনাকে টানা ম্যাথ করতে হবে কয়টা? 20। 20টা। এবং রিটেন ম্যাথ করতে হবে কয়টা? রিটেনে ম্যাথ আসবে কয়টা? 5টা। 5টা রিটেন, রাইট? জি স্যার। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন অলওয়েজ, এটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনাদের জন্য পরামর্শ, সেটা হচ্ছে যখনই কোনো ম্যাথ করতে যাবেন আপনারা যে যত ব্যস্ততাই থাকুক আর যত আর্জেন্সি থাকুক আর যাই মনে চাক না কেন, মানে এমনও মনে হইতে পারে এই মুহূর্তে যদি আমি ওই কাজটা না করে আমি মরে যাব, যত কিছু হোক না কেন, যখন ম্যাথ করবেন তখন 20টা প্রিলি এবং 5টা রিটেন ম্যাথ, এইটা এক বসায় করবেন অলওয়েজ। এখন এই এক বসায় আপনার 2 ঘন্টা সময় লাগতে পারে, এক বসায় আপনার 30 মিনিট লাগতে পারে। আই ডোন্ট মাইন্ড কয় মিনিটে করতেছেন, আমার কোনো ইচ্ছা নাই এটা জানার। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি 20টা প্রিলিমিনারি ম্যাথ এবং 5টা রিটেন ম্যাথ সলভ না করা পর্যন্ত টেবিল থেকে উঠবেন না। ঠিক আছে, বইসে থাকবেন, ইচ্ছা করতেছে না বইসে থাকেন, উঠবেন না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই 25টা ম্যাথ আপনি না করতেছেন, 20টা প্রিলি আর 5টা রিটেন, এইটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে আপনি টেবিল লিভ করবেন। দিস ইজ দ্য প্র্যাকটিস। পরীক্ষার হলে আপনারা মনে করতে পারেন আচ্ছা 20টা ম্যাথ আমি 2 মিনিট 2 মিনিট করে 10টা আর 30 সেকেন্ড 30 সেকেন্ড করে 10টা, 25 মিনিট মেরে দেবো। 25 মিনিটে আপনি 20টা ম্যাথ করতে তখনই পারবেন যখন বাসায় 20টা ম্যাথ করে আপনি অন্তত পক্ষে 50 বার প্র্যাকটিস করছেন এক এক বসায়। কারণ যারা অনেকক্ষণ ধরে ম্যাথ করে না একটানা, 20টা ম্যাথ করতে গেলে কোনোদিন আপনার মানে কনসেন্ট্রেশন থাকবে না টানা ওই সময়। অবশ্যই আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে, আপনার মনে হবে যে একটু ওদিক তাকাই এদিক তাকাই, সময়টা এইভাবেই নষ্ট হয়। সো আপনারা যদি পরীক্ষায় ভালো করতে চান, বাসায় প্র্যাকটিসটা পরীক্ষা দেওয়ার মতো করেই করতে হবে, অ্যাজ ইফ ইউ আর সিটিং ফর অ্যান এক্সাম। আপনি যখন বাসার টেবিলে বসে পড়তেছেন আপনাকে নিজেকে মনে করতে হবে আমি পরীক্ষাই দিচ্ছি আসলে।
এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আমার পরীক্ষাতে যেহেতু আমাকে টানা 20টা প্রিলি ম্যাথ করতে হবে, আমার প্র্যাকটিসেও আমি প্রতিবারে টানা 20টা করে প্রিলি ম্যাথ করবো। আমাকে যদি রিটেন পরীক্ষাতে 5টা রিটেন ম্যাথ টানা করতে হবে, আমি প্র্যাকটিসের সময় কি করব, 5টা রিটেন ম্যাথ টানা করবো। এবং এইভাবে করে আপনার মনে করেন প্রথম দিন টাইম লাগছে 1 আওয়ার, হুইচ ইজ হরিবল। 1 ঘন্টা টাইম আপনার লাগলে এটা অনেক খারাপ টাইমিং, বাট ইটস ওকে। আপনার টাইমিং ভালো খারাপ দেখার কিছু নাই। আপনি পরের বার যখন প্র্যাকটিস করতে বলবেন, মনে করেন ওই দিনই আপনি আরেকবার বসলেন, 20টা প্রিলি, 5টা রিটেন। চিন্তা করবেন যে আমার প্রথম সেশনে আমার 1 ঘন্টা সময় লাগছিল, তো এই সেশনে এনি হাও আমাকে 59 মিনিটের ভিতরে এটা করতে হবে। প্রতিটা সেশনে আপনি চেষ্টা করবেন অন্তত 1টা মিনিট সেভ করতে, ঠিক আছে? সবসময় সফল হবেন না, দরকারও নাই, বাট এই চেষ্টাটা করতে হবে। এবং দিনের ভিতরে 20টা প্রিলি এবং 5টা রিটেন ম্যাথের একটা সেট, ম্যাক্সিমাম 2টা সেট, ঠিক আছে? দিনের ভিতরে কোনোভাবেই আপনার ডেইলি প্র্যাকটিসে 40টা প্রিলিমিনারি ম্যাথের বেশি ম্যাথ আপনি একদিনে করবেন না, 10টা রিটেন ম্যাথের বেশি আপনি একদিনে করবেন না, ঠিক আছে? তাহলে কিভাবে পড়া, আমি এবার আপনাদেরকে বলি যে আমার যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের সাথে সাথে আপনারা পড়াটা কিভাবে করবেন। দেখেন, মনে করেন এই সপ্তাহে আমি পড়াইলাম এভারেজ প্লাস এজ, তাহলে আপনি কি করবেন, মনে করেন আমার ক্লাস হইলো এরপরে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, আমার ক্লাসের আগ পর্যন্ত এই 5 নাম্বার দিন পর্যন্ত আপনি পড়বেন। ডে 6টা হবে রিভিশন, ঠিক আছে? ডে 1-এ কি করবেন, আপনি 20টা প্রিলি এবং 5টা রিটেন, এটার একটা সেশন, প্লাস 20টা প্রিলি প্লাস 5টা রিটেন, এটার আরেকটা সেশন। প্রতিদিন আপনি 2টা করে যদি সেশন করেন তাহলে দেখবেন ডেইলি 40টা করে ম্যাথ আপনার করা হচ্ছে। দ্যাট মিনস 5 দিনে আপনার টোটাল 200 ম্যাথস করা হবে। এবং ডেইলি 10টা করে রিটেন ম্যাথ করা হচ্ছে, মানে 5 দিনে আপনার 50টা রিটেন ম্যাথ করা হবে। একটা চ্যাপ্টার থেকে যদি আপনি 200টা ম্যাথ করেন এবং একটা চ্যাপ্টার থেকে যদি আপনি 50টা রিটেন ম্যাথ করেন, আপনার এর থেকে বেশি কোনো চ্যাপ্টারে পড়া লাগবে না, ঠিক আছে? 200টা ম্যাথ কোনো কোনো চ্যাপ্টারে আপনি বইও পাবেন না। হয়তো আপনার ম্যাটেরিয়ালে যে কয়টা ম্যাথ আছে সেগুলো, আমার ক্লাস ম্যাটেরিয়ালে যে কয়টা ম্যাথ করেছি সেগুলো, আপনার যদি কোনো বই থাকে সেই বই থেকে ওই চ্যাপ্টারের ম্যাথ গুলো করে ফেলবেন। বাট প্রতিদিন এরকম 20টা করে যদি আপনি করেন, তাহলে আপনার সপ্তাহে 200টা ম্যাথ করা হয়ে যাবে একটা টপিকের উপর। ইটস আ হিউজ হিউজ প্রিপারেশন লিপ। প্রিপারেশনে অনেকটা সামনে আগায় যাওয়া এটা, কারণ এখন আপনি 200টা ম্যাথ এই চ্যাপ্টার থেকে করছেন, মানে এই চ্যাপ্টার থেকে আমাকে যে কোশ্চেনই দেওয়া হোক না কেন, কোনো না কোনো ভাবে 200 ম্যাথের ভিতরে সেটা কমন। চিন্তা করে দেখছেন যে আমি কিন্তু কোনো এক্সট্রা খাটুনি করলাম না, 20টা করে ম্যাথ একবার করছি, প্রতিদিন 2বার করে করছি, সকালে একবার বিকালে একবার ধরেন। কিন্তু আমি 5 দিন পরে আমি দেখতেছি আমার 200টা ম্যাথ করা হয়ে গেছে, 50টা রিটেন ম্যাথ করা হয়ে গেছে। দ্যাট মিনস আমার 250টা ম্যাথ করা হয়ে গেছে একটা টপিকের উপর। এই 250টা ম্যাথের ভিতরে মনে করেন কিছু কিছু ম্যাথ আপনার সলিউশন দেখতে হয়েছে, কিছু কিছু ম্যাথ আপনি সলিউশন দেখেও বুঝেন নাই, কিছু কিছু ম্যাথ আপনি প্রশ্নই বুঝেন নাই, হইতে পারে না? জি স্যার। এই ম্যাথ গুলোকে আপনি মার্ক করবেন যে কোন কোন ম্যাথ এরকম। এই রিভিশন ডেতে আপনি ওই ম্যাথ গুলোই আবার করবেন যেগুলোতে আপনার প্রবলেম হয়েছিল। তাহলে কি হবে দেখবেন, ওই প্রবলেম গুলোর ভিতর থেকে কিছু কিছু ম্যাথ এখন আপনি বুঝতে পারবেন, ওই সময় না বুঝলেও। পুরো একটা সপ্তাহ এই চ্যাপ্টারটা করার কারণে, বাট দেখবেন স্টিল কিছু কিছু প্রবলেম আছে আপনি স্টিল পারেন না। এন্ড এই প্রবলেম গুলোর জন্যই কিন্তু আসলে আমাদের রিভিউ ক্লাস, ঠিক আছে? যে আপনি কোনোভাবেই চেষ্টা করে পারতেছেন না, তো আপনি যেহেতু এটা কোচিং করতেছেন, আপনি যেহেতু এটা কোচিং এর পার্ট, কোচিং এর টিচারের কাছ থেকে আপনি এই হেল্পটা নেবেন যে আমি এই অঙ্কগুলো বুঝতেছি না, আমাকে এই অঙ্কগুলো একটু বুঝাই দেন। এবং যেগুলো আমি আপনাদেরকে বুঝাই দিলাম, এই অঙ্কগুলোকে আপনি আবার কি করবেন, যেদিন আপনাদের রিভিউ ক্লাস তার পরের দিনই একটা সময় বের করে সেগুলো আবার সলভ করে ফেলবেন সব। কেন? কারণ এগুলো আপনি পারেন নাই, তার মানে পরীক্ষাতে এই পার্ট থেকে ম্যাথ আসলে আপনার ভোগার চান্স বেশি। এগুলো আপনি আরেকবার সলভ করলেন, পারলে আরো 2বার সলভ করলেন, যাতে এই ম্যাথগুলো আপনার একদম ব্রেইনে গেঁথে যায়। দেন আবার একটা নতুন সপ্তাহ শুরু, আবার আমার একটা নতুন টপিকের ক্লাস শুরু, আবার আপনি সেই নতুন টপিকের ম্যাথগুলো করা শুরু করেন এক্স্যাক্টলি এই রুটিন। দেখেন, যদি এইভাবে আপনি পড়াশোনা করেন, আপনার কোনোদিনই মনে হবে না আপনি দিনে টানা অনেক কিছু পড়তেছেন, বাট এট দ্য এন্ড অফ দ্য উইক আপনি দেখবেন একটা অনেক বড় পড়া হয়ে গেছে, আপনার একটা চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারটা আপনার ভালোভাবে পড়া হয়েছে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি যে প্রিপারেশনের মূল বেসিকটা কোন জায়গাতে? অনেক পড়বো, বাট মনকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি অনেক পড়তেছি, তাইলেই মন বলবে আমি টায়ার্ড। মাথাকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক পড়তেছি, বাট যদি আপনি একবার ব্রেইনকে এটা বলেন যে আমি তো অনেক কষ্ট করতেছি, ব্রেইন দেখবেন অটোমেটিক ডাল হয়ে গেছে।
ব্রেইন আর খাটতে পারবে না এরপরে, কারণ একবার যখন মানুষ মনে করে তার কষ্ট হচ্ছে তখন সে আরাম খুঁজে। বাট আপনারা এখন যে সময়টাতে আছেন এই সময়টাতে আরাম করতে পারবেন না ভাই, এটা আরাম করার টাইম না। আপনাকে 999 জন কোয়ালিটি সম্পন্ন গ্রাজুয়েটকে হারাতে হবে চাকরি পাওয়ার জন্য। রিমেম্বার, এভরি টাইম যখনই আপনার রেস্ট করার ইচ্ছা হবে, কিপ রিমেম্বারিং, কিপ রিমাইন্ডিং ইউরসেলফ যে সরি আমি এখন শুইতে পারবো না, আমার বসার সময় নাই, বিকজ আই হ্যাভ টু বিট 999 গ্রাজুয়েটস যারা আমার মতো বা আমার থেকেও ভালো। বাট আমি এই টাইমে পড়াশোনা করে এই টাইমে পরিশ্রম দিয়ে আমি ওকে হারাইতে পারি, এইটা আমার কনফিডেন্স আছে। তো আমাকে কমপ্লেসেন্ট হইলে হবে না, আমাকে পড়াশোনা চালাই যাইতে হবে অ্যাজ লং ইট টেক্স, যত সময় আমার লাগুক কোনো অসুবিধা নাই, বাট আই হ্যাভ টু স্টাডি, আই হ্যাভ টু কমপ্লিট মাই স্টাডি। এখন দেখেন এটা তো আমি বললাম ম্যাথ নিয়ে কথা, বাট শুধু তো ম্যাথ আপনার পরীক্ষা না, আপনার পরীক্ষাতে আরো পার্ট আছে। And আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভোকাব। সো ভোকাবুলারি আমি কি করতাম, সিম্পল বলি, আমি অলওয়েজ রুটিনে বিশ্বাসী। আমি যেটা করতাম সেটা হচ্ছে মনে করেন আমি উইককে 6টা দিনে ভাগ করে ফেলতাম। হ্যাঁ, দেখেন একটা মাসে 4টা উইক থাকে, কেমন? মনে করেন এটা হচ্ছে উইক 1, উইক 2, উইক 3, উইক 4। এটা হচ্ছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7। আমি যেটা করতাম মনে করেন ডে 1-এ আমি উইক 1-এর ডে 1-এ আমি এ থেকে 20টা ভোকাবুলারি পড়বো একদিনে। আমি একদিনে 20টার বেশি ভোকাবুলারি কোনোদিন পড়তে পারিনি, আমার মনে থাকতো না। তারপরের দিন আমি কি করতাম, বি থেকে 20টা ওয়ার্ড পড়তাম, এরপরের দিন সি থেকে 20টা, এরপরের দিন ডি থেকে 20টা, এরপরের দিন ই থেকে 20টা, এরপরের দিন এফ থেকে 20টা। কারণটা কি? কারণ হচ্ছে আমার মাঝখানে মাঝখানে যদি কোনো পরীক্ষা পড়ে, অ্যাটলিস্ট সবগুলো অ্যালফাবেট থেকেই কিছু না কিছু ওয়ার্ড আমার জানা থাকলে পরীক্ষাতে আমার কমন পড়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকবে। বাট মনে করেন এতে ওয়ার্ড আছে টোটাল, আমি ফলো করতাম হচ্ছে ওয়ার্ড স্মার্ট বলে একটা বই আছে, আপনারা হয়তো দেখছেন, ওয়ার্ড স্মার্ট 1 and 2। আমি এই বইটাই ফলো করছি, জাস্ট 1, হ্যাঁ শুধু 1, আমি 2 পড়ি নাই। তো আপনারা দেখবেন কি যে এর ভিতরেই 100টার বেশি ওয়ার্ড আছে এ থেকে। এখন মনে করেন আমি যদি 100টার বেশি ওয়ার্ড এ থেকে পড়তে যাই, উইক 1 আমাকে শুধু এ পড়তে হবে, হুইচ ইজ ভেরি মনোটোনাস। এবং যদি এই উইকের শেষে আমার একটা পরীক্ষা থাকে, তাহলে আমি শুধু এর ওয়ার্ড পড়ে গেছি, আমার কখনোই একটার বেশি ওয়ার্ড কমন পড়বে না। যদি একটা ওয়ার্ড কমন পড়ে তাহলে তো আমি কি করতাম, এরকম সুইচ করতাম। বাট সুইচ করে 7 ডেতে আমি কি করতাম, দেখেন এই যে 20 টোটাল 120টা ওয়ার্ড, এই 120টা ওয়ার্ড আমি রিভাইজ করতাম উইকেন্ডে গিয়ে, উইকের শেষের দিন। উইক 2-তে এসে আবার জি থেকে 20টা, এইচ থেকে 20টা, আই থেকে 20টা, জে থেকে 20টা, কে থেকে 20, এল থেকে 20। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক? মানে কি এই সপ্তাহে কি 120টা ওয়ার্ড, একইভাবে এখানেও 20টা 20টা করে, এখানেও 20টা 20টা করে। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রতি সপ্তাহের শেষে আমি করতাম রিভাইজ, প্রতি সপ্তাহের শেষে রিভাইজ, এখানে 120টা, এখানেও 120টা। তাহলে মাসের শেষে আমার টোটাল কয়টা ওয়ার্ড পড়া হয়ে গেল? আমার মাসের শেষে পড়া হয়ে গেল 120, 120, 120, 120, দ্যাট মিনস 480 ওয়ার্ড, রাইট? 480 ওয়ার্ড। বাট আপনি যদি দেখেন সেটা হচ্ছে একটা মাসে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বাদ দিলে বাকি সব মাসই হয় 30 দিন নাইলে 31 দিনে, তাই না? Sure. তাহলে দেখেন এখানে আমার টোটাল দিন গেছে কয়টা, 4 7 28 দিন। 28 ডেইসে আমি কয়টা ওয়ার্ড পড়ছি? 480টা। বাট আমার কি আরো 2 দিন বা 3 দিন হাতে রয়ে গেছে না মাস শেষ হওয়ার আগে? And ওই 3 দিন আমি কি করতাম, এই 480টা ওয়ার্ড আবার রিভাইজ করতাম। ঠিক আছে? দ্যাট মিনস এক মাসে আমার 480টা ওয়ার্ড 2বার রিভিশন হয়ে গেছে, রাইট? উইকের শেষে একবার করে রিভিশন এবং মাসের শেষে আরেকবার রিভিশন। এক মাসে 480টা, তাহলে 2 মাসে কয়টা ওয়ার্ড পড়া হবে বলেন? 960টা নাকি? জি স্যার। এন্ড ওয়ার্ড স্মার্ট 1 আমি যেটা পড়ছিলাম, ওয়ার্ড স্মার্ট 1-এ টোটাল ওয়ার্ড ছিল 848টা। ঠিক আছে? এই জি স্যার। 848টা ওয়ার্ড এই যে 2 মাস বসে আমরা পড়লাম, সবগুলা ওয়ার্ড দুইবার করে রিভাইজ করে যে পড়লাম, আমার মাথায় এই ওয়ার্ড গুলো এখন যেহেতু অলরেডি শেখা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু বাড়ায় বলতেছি না, এই 848টা ওয়ার্ড আমি যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এডিট চাকরিটা না পাইছি ততদিন পর্যন্ত আমি প্রতিদিন রিভাইজ করতাম।
প্রতিদিন হয়তোবা 50টা করে, 100টা করে, 200 করে আমি রিভাইজ করতাম পড়া ওয়ার্ড। এই 848টা ওয়ার্ড আমি আমার লাইফে কমসে কম 100+ রিভাইজ করছি, 100 বারের বেশি। এবং 100 বারের বেশি 848টা ওয়ার্ড রিভিশন করার কারণে আমার মাথায় এখনোই 848টা ওয়ার্ড থেকে 700টার মতো আছে। 700টা ওয়ার্ড এখনো আমার মনে আছে যে কোনটার মিনিং কি ছিল। স্টিল আমি 148টা ভুলে গেছি। তো আপনারা যদি কেউ মনে করেন যে ওয়ার্ড আমি একবার পড়লাম আর পরীক্ষার হলে আমার সব মনে থাকবে, অ্যাবসলিউটলি রং ভাইয়া। পরীক্ষার হলে প্রথম মাথার থেকে দুইটা জিনিস আউট হয়, একটা হচ্ছে অঙ্কের সূত্র আর একটা হচ্ছে ভোকাবুলারি। এগুলো সবার আগে ভুলে যাবেন যদি পর্যাপ্ত প্র্যাকটিস না থাকে। তো অবশ্যই নিজের ভোকাবুলারি পড়ার একটা রুটিন তৈরি করে নেবেন রেগুলার, কারণ ভোকাবুলারি আপনার পারতে হবে। পরীক্ষায় ভোকাবুলারি আসবেই আসবে, ঠিক আছে? সেকেন্ড এন্ড থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এক্সামের মূল পার্টটা কি বলেন তো? কোন পরীক্ষার কারণে আপনার চাকরি হবে সেটা বলেন। রিটেন। এক্সামের কোন অংশ দিয়ে চাকরি পাবেন? রিটেন। রিটেনে কয় মার্কস? 200 মার্ক। বা রিটেন কোনোদিন একটা নিজেরা লিখেন না আপনারা। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যে মনে করেন সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ হবে সাউথ আফ্রিকার মাটিতে, সেখানে মনে করেন বাংলাদেশি প্লেয়াররা খেলতে গেছে, সাউথ আফ্রিকান উইকেটে অনেক বাউন্স হয়, বাট আমাদের ব্যাটসম্যানরা বাউন্সার প্র্যাকটিস করে যায় নাই, হবে? না স্যার। কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে চাকরি হবে রিটেন দিয়ে, বাট আপনারা রিটেন প্র্যাকটিস করেন না, রিটেন লিখেন না নিজেরা কেউ, চাকরিটা কেমনে পাবেন ভাই বলেন? হবে? তো দেখেন, রিটেনের কয়েকটা টপিক আছে যেগুলা মাস্ট আপনাদেরকে থাকবেই, দিতেই হবে। আমি কি কাজটা করতাম আমি সেটাই বলতেছি, আপনারা ফলো করতে পারেন, আমি কোনো জোর করতেছি না এখানে, কারণ আপনাদের ইংলিশ টিচার আছে আলাদা, অবশ্যই সে আমার তুলনায় ভালো পরামর্শ আপনাকে দিবে। বাট যে কাজটা আমি নিজে করতাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনারা চেক করে দেখতে পারেন এটা যদি ইচ্ছা থাকে। দেখেন, পরীক্ষাতে ট্রান্সলেশন আসবেই আপনার, তাই না? স্যার ট্রান্সলেশন। পরীক্ষাতে ফোকাস রাইটিং বাংলা, ফোকাস রাইটিং ইংলিশ, এই দুইটা পার্টও আসবে, জি স্যার। এবং একটা কম্প্রিহেনশন আসবে। জি স্যার। রিটেনে এই 4টা টপিক তো মোটামুটি ফিক্সড নাকি? এরপরে আর্গুমেন্ট আসুক, সামারি আসুক, প্রেসি আসুক, যাই আসুক, বাট এই 4টা জিনিস তো আসবেই নাকি? তা জি আমি স্যার। এই 4টা জিনিসকে অ্যাড্রেস করার জন্য কি করতাম? আমি ধরেন নিউজ পেপার, হ্যাঁ, নিউজ পেপারের আর্টিকেল সেকশন যেটা, অর্থাৎ সম্পাদকীয় যে পার্টটা আছে, আর্টিকেল সেকশনে গিয়ে আমি যে কোনো একটা আর্টিকেল খুঁজে বের করতাম। মনে করেন এই হচ্ছে একটা আর্টিকেল, এই আর্টিকেলটা কিসের উপর? মনে করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর উপর, ঠিক আছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডিক্লাইন বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফিউচার চ্যালেঞ্জ নিয়ে একটা আর্টিকেল আছে। তা আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আর্টিকেলটাকে আমি থরলি পড়তাম, থরলি রিডিং, একদম এ থেকে জেড পর্যন্ত থেমে থেমে আস্তে আস্তে প্রত্যেকটা ভোকাবুলারি অর্থ বের করে করে ধীরে ধীরে আমি পুরাটা পড়তাম। এই পড়ার মাধ্যমে আমার হেল্প হয়েছে কোথায় বলেন তো? এইটা দিয়ে হেল্প হয় কম্প্রিহেনশন সলভিং এ, বিকজ কম্প্রিহেনশন আপনাকে আসলে পড়তে হবে একটা প্যাসেজ। তো একটা প্যাসেজ আপনি যত ভালো পড়তে পারবেন ওইটার হিডেন মিনিং গুলো আপনার মাথায় তত ভালো থাকবে। তো এটা প্র্যাকটিস ছাড়া হবে না, আপনারা পারবেন না। তো এই সম্পাদকীয় গুলার ল্যাঙ্গুয়েজ ভালো থাকে, তো এইটা থরলি রিডিং করার কারণে আমার কম্প্রিহেনশনে হেল্প হয়েছে। সেকেন্ড হচ্ছে এই কম্প্রিহেনশন থেকে 10 লাইন, যে কোনো জায়গা থেকে 10 লাইন আমি চুজ করতাম এন্ড সেটাকে আমি ট্রান্সলেট করতাম। এটা আমাকে ট্রান্সলেশনে হেল্প করে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইখান থেকে আমি যে কোনো জায়গা থেকে 10টা লাইন চুজ করে ওই 10টা লাইন ট্রান্সলেট করতাম। এন্ড এইটার উপরে, এই ধরনের এটা একটা ইংলিশ নিউজ, ইংলিশ আর্টিকেল, তাহলে এইখানে যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের একটা টপিকের উপর আমি পড়তেছি, সো ডেফিনেটলি ওই টপিকের উপরে তো একটা ফোকাস রাইটিং আসতেই পারে নাকি? সো জি আমি ওই টপিকটা, যে টপিকের উপর আমি একটা আর্টিকেল পড়লাম, টপিক ওয়াইজ ফোকাস রাইটিং কতটুকু লিখতাম? 2 পেজেস, অর্থাৎ 2 পৃষ্ঠা। কারণ একটা রচনা লেখার জন্য অনেক বেশি জায়গা থাকে না, ম্যাক্সিমাম 3 পৃষ্ঠা জায়গা পাওয়া যায়। তো 3 পৃষ্ঠা জায়গা, 2 পৃষ্ঠা জায়গার ভিতরে আপনাকে রচনা লিখতে হবে। তো আমি চিন্তা করতাম যে টপিক ওয়াইজ আমি যদি একটা ফোকাস রাইটিং 2 পৃষ্ঠার মধ্যে লিখতে চাই, তাহলে এই টপিকের উপর আমি কি কি জিনিস লিখবো, আমি মাথায় একটা ম্যাপ করতাম, ওইটা লিখতাম। এন্ড এরপরে এই টপিকটার উপরে বাংলায় একটা লিখতাম, যাতে আমার বাংলা ফোকাস রাইটিংটাও প্র্যাকটিস হয়, বাংলা লেখার অভ্যাসটা যাতে থাকে। দেখেন, এই একটা এক্সারসাইজ আমি রেগুলার করছি বলে
আমি এখনো যদি আপনি আমাকে কোনো একটা রিটেন পরীক্ষাতে নিয়ে বসায় দেন, আমি সেই রিটেন পরীক্ষাও হাসতে হাসতে বের হয়ে যাব, কারণ আমার এই জিনিস কমসে কম 3 থেকে 3.5 মাস টানা প্রতিদিন বা প্রতি 2 দিনে একদিন করে প্র্যাকটিস হয়েছে। 2 দিনে একদিন কেন বললাম, কারণ নিজের লেখা নিজের জাজমেন্ট করতে হইতো। তো এই কারণে কি করতাম, নিজে যেটা আজকে লিখছি পরের দিন ওই লেখাটা আবার নিজে পড়তাম, দেখতাম অনেকগুলো ভুল বেরোইছে, ওই ভুলগুলো ঠিক করে আমি আবার লিখতাম। ঠিক আছে, এই কারণে আমি বললাম যে প্রতি 2 দিনে একটা করে লিখছি। 3 মাসে যদি আমি প্রতি 2 দিনও একবার করে এই প্র্যাকটিসটা করি, আপনি একটু চিন্তা করে দেখেন তো, 3 মাসে 90 দিন মানে 45টা আর্টিকেল আমি থরলি পড়ছি। 45 × 10 মানে 450 লাইন আমি নিখুঁত ট্রান্সলেশন করছি। 45টা টপিক আমি নিজের হাতে লিখছি, এবং বাংলা এবং ইংলিশ দুই ভাবেই। আপনি চিন্তা করে দেখেন, এই প্র্যাকটিস করে যদি আমি কোনো রিটেন পরীক্ষায় বসি, সেটা কি অবশ্যই বাদ বাকিদের তুলনায় আমাকে কিছু এক্সট্রা এজ দিবে না? তাদের তুলনায় আমার রাইটিং এর কোয়ালিটি, আমার রাইটিং এর টাইমিং অবশ্যই তাদের তুলনায় ভালো হবে। কারণ রেগুলার লেখার কারণে আমি জানি যে আমার হাতের লেখার স্পিড কেমন, কয় মিনিটে আমার একটা লেখা শেষ হবে, সেই অনুযায়ী আমি রিটেনের টাইম ম্যানেজমেন্টটা করে নিতে পারতেছি। জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? প্র্যাকটিস হচ্ছে এটাই, যেটা আমাকে পরীক্ষায় করতে হবে আমি সেটাই বাসায় করব, যাতে করে পরীক্ষায় আমি করতে পারি। ঠিক আছে, লিখতে আপনাকে হবেই। এবং একইভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, জিকেটা আপনারা রিটেনের জন্যই পড়বেন। কারণ যেহেতু রিটেনে আপনাকে কি করতে হবে, অপশন ছাড়া উত্তর লিখতে হবে, আপনি অপশন ছাড়া উত্তর লেখার প্র্যাকটিসটাই করবেন। কারণ যদি আপনি অপশন ছাড়া কোনো একটা উত্তর পারেন, তাহলে অপশন দেওয়া থাকলেও পারবেন সেটা। আর যদি শুধু অপশন দেখে উত্তর পারার প্র্যাকটিস করেন, তাহলে অপশন দেওয়া না থাকলে মনে করে লিখতে পারবেন না। 30 নাম্বার ম্যাথের সমান জিকেতে নম্বর এখন। ঠিক আছে, তো অবশ্যই জিকের ব্যাপারটা হলো, যা পড়বেন যেভাবে পড়বেন সেটা রিটেনের জন্য পড়বেন, অর্থাৎ যাতে অপশন ছাড়াই আপনি উত্তর লিখতে পারেন। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা বলেন? তো দেখেন, এই যে একটা ডিসকাশন আমরা আজকে এটা করলাম, এটার মূল কারণটা কি, আপনারা যে বাসায় পড়াশোনা করতেছেন, পড়াশোনার ভিতরে কি কি জিনিস আপনার ডেইলি রুটিনে কোন কোন সাবজেক্ট অবশ্যই রাখতে হবে, এই কাজটা দেখানোর জন্যই আসলে করলাম। যে রাইটিং আপনাকে রেগুলার বেসিসে লিখতে হবে নিজে নিজে, এইটার জন্য কোচিং এর ওয়েট করলে হবে না, এটা আপনাকে নিজেরই করতে হবে। কোচিং এ যখন রেগুলার ক্লাস হবে, তখন আপনি নিজে লিখতে গিয়ে যেসব অসুবিধা ফেস করছেন সেটা ক্লাসে টিচারকে আস্ক করবেন, যে এরকম সিচুয়েশন হলে কি করব, এইরকম একটা লেখা আসতে গেলে কিভাবে লিখবো। তারপরে মনে করেন আপনি নিজে একটা টপিকের উপর একটা লেখা লিখছিলেন, পরে দেখলেন যে রাইটিং কোর্সে আপনার যে টিচার আছে সে ওই টপিকের উপর একটা ক্লাস নেবে। আপনি একটু ভালোভাবে ক্লাসটা দেখেন, দেখেন যে আপনি যা লিখছিলেন টিচার সেখানে কোন কোন পার্টে আর একটু ভালো জিনিস আপনাকে সাজেস্ট করতেছে, যাতে করে আপনি আপনার লেখাটার সাথে ওটা যোগ করতে পারেন। মনে রাখবেন, টিচারের ক্লাস হচ্ছে মাল্টিপ্লাই করা। ঠিক আছে, টিচারের ক্লাস হচ্ছে আপনার ভিতরে থাকা জিনিসটাকে মাল্টিপ্লাই করা। আপনার ভিতরে যদি কিছু 2 থাকে, আমি সেই 2-কে 4 বানাইতে পারবো, বাট 2 গুণ করে। বাট আপনার ভিতরে যদি 0 থাকে, 0-র দ্বিগুণও কিন্তু 0-ই। অর্থাৎ আপনার ভিতর যদি খালি থাকে, আপনি টিচারের কাছ থেকে তার পূর্ণ বেনিফিট নিতে পারবেন না। অবশ্যই এই লেভেলে এসে আপনার ক্লাসের আগেই আপনার কিছু পড়াশোনা, কিছু ইনসাইট ওই টপিকের উপরে আপনার থাকতে হবে। তাহলেই ক্লাসে আপনি কিছু মিনিংফুল কোয়েশ্চেন করতে পারবেন, যে জায়গাটা নিয়ে আপনার অসুবিধা, সেইটার প্রশ্নের উত্তর পাইলে ওই ক্লাসটা আপনার জন্য ফ্রুটফুল হবে। কারণ এই প্রশ্নের উত্তরটা আপনি একা একা হয়তো বের করতে পারতেন না। এই চর্চাটা এখন থেকে আপনাদের মাথায় ভিতরে রাখবেন, যে যে ক্লাসই আমার কাছে আমার হোক না কেন, কারণ আপনাদের কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ফিউচার ক্লাসটা কোন টপিকের উপরে হবে। আপনি ক্লাসে বসার আগে ওই টপিকটা নিয়ে একটু পড়াশোনা করে বসেন। এন্ড ফাইনালি আমি আপনাদেরকে বলি, যারা ব্যাংকে মানে ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং বাংলাদেশ ব্যাংক আপনাদের হাইয়েস্ট প্রায়োরিটি, আপনারা যদি ডেইলি 10+ আওয়ার্স পড়াশোনা মানে সলিড পড়াশোনার সাথে যদি না থাকেন, তাহলে আপনাদের জন্য চাকরি পাওয়া খুবই কঠিন। ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট 10 ঘন্টার কম পড়াশোনা করে। কারণ আমি আপনাদেরকে বলে দিই, ম্যাথ আপনাদেরকে ডেইলি অন্তত 2 আওয়ার্স পড়তেই হবে। ইংলিশ আপনাদেরকে ডেইলি মনে করেন অলমোস্ট 2 আওয়ার্স পড়তে হবে। জিকে আপনাদেরকে প্রতিদিন 2 আওয়ার্স পড়তে হবে। এগুলা একেবারে মানে ফরজ। এটা কারণ এটা রিটেন এবং প্রিলি দুইটার জন্যই লাগে। হ্যাঁ, রিটেন প্রিলি, এটা রিটেন প্রিলি, এই 2 ঘন্টা হচ্ছে শুধুমাত্র প্রিলির জন্য। বাট এর সাথে আপনাকে রাইটিং প্র্যাকটিস করতে হবে। রাইটিং প্র্যাকটিস মানে কিন্তু তার ভিতরে ইনক্লুডিং এভরিথিং, কম্প্রিহেনশন, ফোকাস রাইটিং বাংলা, ফোকাস রাইটিং ইংলিশ এবং ট্রান্সলেশন, এগুলো সব আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। এই পার্টে আপনার রাইটিং এ প্র্যাকটিসেই আপনি দেখবেন আপনার লেগে গেছে আরো 2 ঘন্টা। এবং দিনে 2 ঘন্টা সময় আপনাকে রাখতে হবে কিসের জন্য? দিনে 2 ঘন্টা সময় আপনাকে রাখতে হবে এই যে আপনি যে রাইটিং প্র্যাকটিস করলেন, খাতা
আপনি যে লিখলেন, কম্প্রিহেনশনের প্রশ্ন লিখলেন বা কম্প্রিহেনশনের প্র্যাকটিস করলেন, কিছু ভোকাবুলারি শিখলেন, ইংলিশের ভিতরে তো ভোকাবুলারি ইনক্লুডেড, এগুলো রিভাইজ করতে হবে ডেইলি, একবার রিভিউ করতে হবে, রিভাইজ না রিভিউ, কি কি পড়লাম, কি কি জিনিস পড়া হইলো, কালকে কি পড়বো, রুটিন বানানো, কালকে আমার কোন কোন টপিক পড়তে হবে, এই জিনিসগুলো পড়াশোনার পার্ট। তো দেখেন আপনি যদি গড়ে হিসাব করেন 2 2 2 2 2 করে আপনার সময় লেগে যাচ্ছে। এখানে আমি ধরলাম যে না, রিভিউ করতে আমার 1 ঘন্টা লাগবে, আরেক ঘন্টা সময় আপনাকে বাংলা অথবা আইসিটি অল্টারনেট ডে করে তো এগুলো একটু দেখতে হবে। আর বাংলায় 25 নম্বর, আইসিটি তে 10 নম্বর, 35 নম্বর, এখানে 35% মার্ক। তো এগুলো আপনাকে ডেইলি 1 ঘন্টা, একদিন বাংলা বললেন, একদিন আইসিটি বললেন, এভাবে তো পড়তে হবে। তো একটু হিসাব করে দেখেন, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, আর উপরে 4 ঘন্টা, টোটাল উপরে 8 ঘন্টা, টোটাল 10 ঘন্টা। 10 ঘন্টা পড়াশোনা আপনাকে করতেই হবে, এবং এটা কি সলিড পড়াশোনা, মানে কোনো ফাঁকিবাজি নাই, টেবিলে বসে বসে আমি বই গুনতেছি, এই পড়াশোনা না, একদম সলিড পড়াশোনা করতে হবে 10 ঘন্টা। আর সলিড 10 ঘন্টা পড়াশোনা করার জন্য আপনাকে টেবিলে কাটাইতে হবে অন্তত 12 ঘন্টা। 2 ঘন্টা সিস্টেম লস হবেই। তো 10 ঘন্টা পড়াশোনা যদি আপনি করতে চান, আপনাকে টেবিলে 12 ঘন্টা থাকতে হবে। ঠিক আছে, এই একটা কাজ আপনাদেরকে ভাই এখন থেকেই করতে হবে। আমি এই কারণেই খুব মানে ডিটেইল ডিসকাশনেই গেছি যে আসলে প্রবলেম গুলো কোথায় কোথায় হয়। বাসায় যখন আপনি প্র্যাকটিস করবেন ম্যাথ, সেটাও সময় ধরে করবেন, পড়াশোনা সবই সময় ধরে করবেন, বাট কখনো সময়কে জিততে দিবেন না। মানে কি, মনে করেন আপনি সময়ের ভিতরে পারতেছেন না, পারতেছি না মানে কি, ও তাইলে মনে হয় আমার দিয়ে হবে না, আমি তো অল্প সময় পারি না, না, আপনি যে সময় আপনার লাগে আপনি সেটাই করবেন, বাট জাস্ট একটু ট্র্যাক রাখবেন যে আজকে আমার লাগছে 1 ঘন্টা, কালকে কি আমি এটা 50 মিনিটে পারবো কিনা, তারপরের দিনকে আমি এটা 45 মিনিটে পারবো কিনা, তারপরের দিন আমি 44 মিনিটে পারি কিনা। মিনিট মিনিট ধরে ধরে আপনার পড়ার টাইম আস্তে আস্তে কমাবেন, এবং এটা কমবে, এটা কমেও যাবে এক সময়। আপনি যদি চর্চায় থাকেন দেখবেন আপনার আর ওই রকমের টাইম লাগতেছে না। বাট এই চর্চাটা আপনারা যদি দেখেন, প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ, প্রতিদিন 2 ঘন্টা ধরে ইংলিশ মানে গ্রামার এবং ভোকাব, প্রতিদিন 2 ঘন্টা ধরে জিকে, প্রতিদিন 2 ঘন্টা রাইটিং প্র্যাকটিস করা, এবং প্রতিদিন 2 ঘন্টা রিভিউ করা এবং পরবর্তী দিনে প্ল্যান করা, এবং বাংলা বা আইসিটির যে কোনো একটা সাবজেক্ট পড়া, এটা কিন্তু প্রতিদিন ফলো করাটা খুবই কঠিন কাজ। বাট এই কাজটাই যারা প্রতিদিন ধৈর্য ধরে করতে পারবে, নিজের নিজের ব্যাপারে সচেতন থেকে তারা যারা এই পড়াশোনাটা করতে পারবে, তারা অবশ্যই ব্যাংকে কোনো না কোনো একটা চাকরি পেয়ে যাবে। এডির চাকরি পাবে এটা আমরা কেউই বলতে পারি না, তার কারণ এডির চাকরি পাওয়াটা কিছুটা লাক ফ্যাক্টরও এখানে কাজ করে। বাট এই পড়াশোনা যদি কেউ করে, বাংলাদেশে এখন চাকরির বাজার যা, এখন চাকরি যেভাবে নেওয়া হচ্ছে, যে ইন্টিগ্রিটিটা মেনটেন করা হচ্ছে ব্যাংক জবের চাকরির ক্ষেত্রে, আপনি এইভাবে পড়াশোনা করে আপনার সিলেবাস কমপ্লিট করে যদি পর্যাপ্ত রিভাইজ করতে পারেন পরীক্ষার আগ পর্যন্ত, আপনার চাকরি না পাওয়ার কোনো কারণ নাই, চাকরি আপনার হবে। বাট এটাও বলতেছি, যে উপায়তে চাকরিটা হবে এই উপায়টা ফলো করাটা এত সোজাও না। তো এই উপায়ে আপনার চাকরি হবে, বাট এই উপায় ফলো করতে গেলে আপনার কষ্টও হবে অনেক। আর দিন শেষে এই কষ্টটাই আপনার মনে থাকবে, এবং এই কষ্টটার কারণেই আপনি পরীক্ষায় টিকবেন। মনে রাখবেন, যে জিনিস কষ্ট ছাড়া পাওয়া যায় সেই জিনিস বেশি দিন টেকে না। যদি আপনার মাথাতে পড়াশোনাটা টিকাইতে চান, আপনার কষ্ট হইতে হবে। যদি কখনো ব্যাংক জবের পড়াশোনা করতে গিয়ে আপনার কাছে মনে হয় যে কই আমার তো কোনো কষ্ট হচ্ছে না, এটা তো আরামের পড়াশোনা, তাহলে ধরেই নিবেন আপনি কোনো না কোনো জায়গাতে মিস্টেক করতেছেন, আপনার কষ্ট হওয়ার কথা। এই পড়াশোনা করতে গেলে আপনার কষ্ট হবে, বাট এই কষ্টটা হওয়ার পরও যারা করবে তারাই ডিজার্ভিং বেশি হবে। কারণ এই কষ্ট হওয়ার পরে অনেকেই পড়াশোনা ছেড়ে দিবে। ওইখানেই পার্থক্যটা তৈরি হবে, যে যারা এটা তারপরও ছাড়বে না, যারা এটা তারপরও করবে এবং তারপরও করে করে নিজেকে যোগ্য বানাবে ধীরে ধীরে, পরীক্ষাতে তারাই টিকবে। এখানে মেধার কোনো মূল্যায়ন হয় না, শুধুমাত্র পরিশ্রমের মূল্যায়ন হয়। যে যত মেধাবী হোক না কেন, আমি নিজে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, চুয়েটে, আমি এরপরে আইবিএ তে পড়াশোনা করছি। বাট আমি যখন নিয়োগ পরীক্ষা দিতে গেছি, আমার এই শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড আমাকে কোনো ধরনের কোনো এক্সট্রা বেনিফিট দেয় না। আমি 8-10টা মানুষের মতোই পরীক্ষায় দিছি, এবং 8-10টা মানুষের মতো লেভেলে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। তো ডাজেন্ট ম্যাটার আমার পড়াশোনা কোথায়, ডাজেন্ট ম্যাটার আমার কত ড্যাজলিং ডিগ্রি আছে, ডাজেন্ট ম্যাটার আমার কত ভালো রেজাল্ট আছে, এই পরীক্ষা আপনাকে পরিশ্রমের জোরেই পাশ করতে হবে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো, এই যে এত আলোচনা করলাম এই আলোচনার মধ্যে থেকে। স্যার একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময়, বিশেষত এটা আমি ফেস করতেছি বিষয়টা কি যে
যখন আমরা গ্রাজুয়েশনের পজিশন শেষ করছি, শেষ করার আগে আমার অনেক ফ্রেন্ড আছে যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছিল তখন। তো তখন আমরা ওইভাবে, আমি পার্সোনালি প্রিপারেশন নেই। তো এখন যে সময় মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আমরা প্রিপারেশন শুরু করলাম, তখন তাদের প্রিপারেশন আমার চেয়ে অনেক বেটার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিমোটিভেশন কাজ করে, যে আসলে আমি কি আদৌ পারবো কিনা, কারণ অনেকে আমার চেয়ে অনেক আগায় গেছে এমবিএ কমপ্লিট করার পরে, এখন এসে রাইট। প্রিপারেশন। ইউ আর লুকিং এট ইট ফ্রম আ রং উইন্ডো। হ্যাঁ, আপনার কখনোই অন্য কারোর সাথে কম্প্যারিজনে যাওয়া উচিত না। আপনার কম্প্যারিজন হবে নিজের সাথে। যে গতকালকে আমার ম্যাথের চ্যাপ্টার শেষ ছিল 4টা, আজকের দিন বা এই সপ্তাহ পরে আমার ম্যাথের 5টা চ্যাপ্টার শেষ হয়েছে, আমি আগের তুলনায় আগাইছি। ঠিক আছে, এই আগানোটা নিজের সাথে হবে। আপনি যদি আরেকজনের সাথে তুলনা করতে চান, আপনি পারবেন না। তার কারণ হচ্ছে, মনে করেন আপনার বয়স, আপনি হয়তো বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন বছরখানেক আগে, আপনি বছরখানেক আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে প্রিপারেশন নিচ্ছেন। আপনার সাথে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিবে এরকম ব্যক্তি যারা অলরেডি 3 বছর আগে চাকরিতে ঢুকছে। তারা চাকরি চেঞ্জ করবে আপনার সাথে বসে। হয়তো কোনোটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার সে, বা কোনোটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার, সে এখন বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা দিবে। সে আপনার চাইতে ইউনিভার্সিটি বয়স যদি চিন্তা করা হয়, সে আপনার থেকে 5 বছরের সিনিয়র। তো ডেফিনেটলি তার পড়াশোনা, তার যে নলেজ, তার যে প্রিপারেশন, সেটা আপনার থেকে অনেক লম্বা সময় ধরে নেওয়া হয়েছে। তো হইতেই পারে, এটা তো কোনো অসুবিধা না। বাট সে লম্বা সময় ধরে প্রিপারেশন নিলেই যে তার পরীক্ষা আমার থেকে ভালো হবে, এমন কোনো মাথার দিব্যি কেউ দেয় নাই কাউকে। ঠিক আছে, আপনি অল্প সময় প্রিপারেশন নিচ্ছেন, আপনি মাত্র 4 মাস বা 6 মাস প্রিপারেশন নিচ্ছেন, বাট আপনার যে বন্ধুটা 2 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তার থেকে আপনার প্রিপারেশন বেটার হওয়া সম্ভব। বাট আপনি যদি সারাদিন আপনার বন্ধুর দিকে তাকায় থাকেন, এটা পারবেন না। তো আপনাকে কি করতে হবে, প্রথম আপনার নজর সরাই ফেলতে হবে আপনার বন্ধুদের দিক থেকে। এবং এইটা আমি স্পেশালি একটা কথা বলে, আপনারা যারা ছেলে আছেন এখানে, মেয়েদের জন্য আমি এই কথাটা বলবো না, আপুরা যারা আছেন তাদের জন্য, কারণ আপনাদের পয়েন্ট অফ ভিউটা আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। তো আপনাদের জীবনের চ্যালেঞ্জ গুলো আমার কাছে আসলে অতটা পরিচিত না। বাট ছেলেরা যারা আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে, বাট কথাগুলো অতি বাস্তব। সেটা হচ্ছে, আপনি চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনাদের যাদের হল লাইফ ছিল, হলে ছিলেন, আমরা সবাই মোটামুটি জানি যে আমরা যারা হলে থেকে আসছি, হলের ফ্রেন্ডশিপ গুলো কেমন হয়। এর চাইতে কঠিন ফ্রেন্ডশিপ, এর চাইতে মানে কি বলে, আন্তরিক ফ্রেন্ডশিপ খুব কমই হয়, কারণ আমরা লিটারেলি থাকার জায়গা শেয়ার করি একসাথে। জি বাট স্যার। চাকরি পাওয়ার আগ পর্যন্ত হলের সবচাইতে ক্লোজেস্ট রুমমেটটাও যদি ঢাকায় আসে, দেখা করতে বলে, রাতে আড্ডা দিতে বলে, দিবেন না। আপনার কোনো বন্ধু চাকরি পেয়ে গেছে, আপনাকে সে দাওয়াত দিচ্ছে, ট্রিট দিচ্ছে, যাবেন না এটা খাইতে। কেন বলি, কারণ হচ্ছে, এই যে টাইমটা আপনি এখন ফেস করতেছেন না, এই টাইমটাতে পৃথিবীর যত স্তরের যত মানুষ আছে, এভরিওয়ান উইল লুক ডাউন অন ইউ। আপনাকে প্রত্যেকে মনে করে আপনি এখন এই মুহূর্তে সমাজের একটা বোঝা। আপনার সদ্য চাকরিপ্রাপ্ত বন্ধুটি আপনাকে খাওয়াতে চায়, তার কারণ ওই বন্ধুটি যখন আপনার সাথে এক জায়গায় বসে, সে নিজেকে আপনার তুলনায় উঁচু দেখাতে পারে। এইটা হচ্ছে মূল কারণ। আমি আমার একটা বেকার বন্ধুরে খাওয়াইতে চাই, কারণ আমি ওর থেকে লাইফে আগে সফলতা পাইছি। এইটা ওকে দেখাইতে আমার মনে একটু হইলেও ভালো লাগে। এই জিনিসটা আপনি নিতে পারবেন না যখন এইভাবে আপনার উপরে কেউ লুক ডাউন করে কথা বলবে, এবং এইটা আপনার প্রিপারেশনকে ক্ষতিগ্রস্ত করবে। এইটা আপনি যখন পড়াশোনা করতে যাবেন, দেখবেন কি, আপনার একটা বন্ধু যে প্রাইভেট চাকরিতে ঢুকছে, ও চাকরিতে প্রমোশন পাইছে, বা ওর মনে করেন যে একটা ভাই স্যালারির একটা চাকরি হয়েছে। এভরিওয়ান লাইকস টু শো অফ। আমরা প্রত্যেকেই দেখাতে পছন্দ করি, কেউ স্বীকার করি আর না করি, এটা সত্যি। তো ও ওর লাইফটাকে দেখাচ্ছে, আপনি ওই লাইফটা দেখছেন, এবং দেখে নিজের ডিসিশনকে ডাউট করছেন, যে ওর মতো আমিও যদি প্রাইভেট চাকরিতে ঢুকে যাইতাম, আমিও আজকে ওর মতো স্যালারি পাইতাম। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে ওর লাইফের চ্যালেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন না, বাট আপনি যখন ওর সফলতাটা দেখছেন, তখন আপনার মনে হচ্ছে ওইখানে মনে হয় সবাই সফল। না, বাট আপনি যখন এটা দেখছেন, আপনার তখন আর এই চাকরির পড়াশোনায় মন বসানোটা কঠিন হবে। আপনার অনেক বন্ধুরা দেখবেন বিয়ে করবে, এই সময়টাতেই বিয়ে হবে, অনেকের মনে করেন চাকরি হবে। ইনফ্যাক্ট আপনার চাকরি পাওয়ার আগে দেখবেন আপনার কোনো কোনো মানে বন্ধু কিংবা বান্ধবীর বাচ্চাও হয়ে গেছে।
তারা পিতামাতা হয়ে গেছে, হইতে পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে তারা লাইফ অনেক আগায় গেছে। তারা লাইফে ওই পার্টটাতে আপনার থেকে আগাইছে, লাইফে অনেক পার্টি তারা হয়তো আপনার থেকে আগানো নাই। অ্যান্ড আমি এটাও বলি, লাইফে বন্ধু বান্ধবদের সাথে যত গেট টুগেদার আছে, জীবনে যত রকমের মানে অ্যাটেনশন আপনার দরকার, আপনি বাংলাদেশ ব্যাংকের এডি হন, আপনি জীবনে এই পরিমাণ অ্যাটেনশন কোনোদিন পান নাই যেটা ওই সময় পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাকে। কাজেই এই টাইমটাতে আপনারা নিজেদেরকে একেবারে কমপ্লিটলি ঘর কোনো একটা পোষা পাখির মতো বা মানে পশুর মতো নিজেদেরকে ট্রিট করবেন, যে আমার বাইরের দুনিয়া বলে কিছু নাই, আমার দুনিয়া একটাই, শুক্রবার দিন পরীক্ষা থাকলে পরীক্ষা দিতে যাব, খাওয়া দাওয়া করবো রেগুলার, ঘুমাবো রেগুলার, পড়াশোনা করব রেগুলারলি, এবং পড়াশোনা করে নিজের দক্ষতাটাকে আগের দিনের থেকে আগাবো। আমি প্রতিদিন একটু একটু করে সামনে আগাবো, ঠিক আছে? রেইসে খরগোশ এবং কচ্ছপের ভিতরে কে জিতছিল ভাই? ছোটবেলার গল্প আমরা যে পড়ছিলাম, কচ্ছপ আর খরগোশের মধ্যে কে জিতেছিল? কচ্ছপ জিতেছিল, কারণ সে একটু সময় করে করে প্রতি মুহূর্তে অল্প অল্প করে আগাইছে। খরগোশ সে অনেক দ্রুত আগাইতে পারলেও শেষ পর্যন্ত সে রেস জেতে নাই, কারণ সে রেস কমপ্লিট করার আগেই হয়রান হয়ে গেছিল, রেস কমপ্লিট করার আগেই মানে কি বলে আত্মতুষ্টিতে ভুগছিল যে তাকে কেউ হারাতে পারবে না। নেভার বি দ্যাট, মানে কি বলে, নেভার বি দ্যাট র্যাবিট, অলওয়েজ বি দ্য টর্টয়েস। অল্প অল্প করে আগাবো, বাট প্রতিদিন আগাবো, পিছাবো না, থামবো না। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেই বিলিভ করেন, আপনি বাসায় থাকবেন, আপনি বলেন নাই যে এখন তো মানে আমি আসলে একটা কথার সাথে মানে খুব নিজের মন থেকে একটা কথা বিশ্বাস করি, যে ছুটি গল্পটা আমরা ছোটবেলায় পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা লিখছিল যে এই 13-14 বছরের ছেলেদের মতো বালাই আর নাই। ট্রু, বাট এর থেকেও বড় বালাই হচ্ছে গ্রাজুয়েট বেকার ছেলেরা। আপনাকে ঘরে কোনো একটা কাজে বলবে, আপনি যদি একদিন ব্যস্ত থাকেন, দেখবেন হাজারটা কথা আপনার ফ্যামিলির মানুষই আপনাদের শুনাই দিচ্ছে, যে অমুকের ছেলে চাকরি করে, অমুকের ছেলে এই বেতন পায়, অমুকের ছেলে বাপরে গাড়ি কিনে দিছে, আমার ছেলেরই কিছু হয় না কেন, আমার ছেলে কিছু করে না কেন। এই যে একটা এক্সপেকটেশন, পিতা মাতারাই এই কথাগুলো বলে আপনার এক্সপেকটেশন, আপনার উপর এক্সপেকটেশনের পাহাড় দিয়ে দিবে। একবার খালি বলেন, আপনি বাসায় বসে পড়াশোনা করতেছেন, আপনারে বললো যে যাও বাইরে থেকে কয়টা পেঁয়াজ নিয়ে আয়, আপনি বলেন যে এখন আমি যেতে পারতেছি না, পড়তেছি, দেখেন কাউন্টারে কয়টা কথা শুনে। বাট এই মানুষরাই আপনি যখন চাকরি পেয়ে যাবেন, আপনার যখন নিজের একটা ইনকাম সোর্স তৈরি হবে, একটা ভালো চাকরি যখন আপনি করবেন, তখন আপনার কাছে জিজ্ঞাসা না করে ঘরের পর্দাটাও চেঞ্জ করবে না। সো লাইফের ওই স্টেজটাতে যাওয়ার জন্য এই স্টেজের স্যাক্রিফাইস গুলা খুব নেসেসারি। এই স্টেজে স্যাক্রিফাইস গুলো করে যত দ্রুত পারেন ওই স্টেজটাতে যান, কারণ ওই স্টেজটাতে গেলে আপনাদের ভালো লাগবে। বন্ধু বান্ধবরা আপনাকে ছাড়া আড্ডায় যাবে না, ফ্যামিলি কোনো ডিসিশন নেবে না আপনার মতামত ছাড়া। এই পার্টগুলো আপনারা এনজয় করবেন, বাট ওই পার্টটাতে যাওয়ার জন্য ওই পর্যায়টাতে ওঠাটা জরুরি। সেই পর্যায়ে ওঠার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই, পরিশ্রম আপনাকে করতেই হবে। তো এখন থেকে নিজেকে এটা বুঝাবেন, আমাকে পরিশ্রম করতে হবে, আমার গায়ে গতরে কষ্ট হবে, বাট এই কষ্টটা আমাকে করতেই হবে, এটা না করলে আমি সামনে সারাটা জীবন কষ্ট করতে হবে আমার। বিলিভ করেন ভাই, জীবনে মানে একদম অনেস্টলি বলি আপনাদেরকে, এটা আসলে আপনারা স্টুডেন্ট হইলে আপনারা তো প্রায় আসলে আমার সমবয়সী, তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা যায়। আমি বাংলাদেশ ব্যাংকের এডি চাকরিটা যেদিন আমি পাইছি, আমি ফেসবুকে আনন্দের কারণে জানাইছিলাম যে বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছে আমি। ওই এক রাতে স্ট্যাটাসটা দেওয়ার পর থেকে ওই এক রাতে আমি মোর দ্যান 300 ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছিলাম, 300-র বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছি। আমার আদার্স মেসেজ বক্স যেটা, মেসেজ রিকোয়েস্টে কমসে কম 30টার মতো মেসেজ আসছে কিভাবে প্রিপারেশন নিচ্ছি আমি এটা। লাইফে এরকমের অ্যাটেনশন আমি কোনোদিন পাইনি। আরেকবার পাইছিলাম আইবিএ তে টেকার পরে, ওইবারও তাই, যখন আমি বলছি আমি আইবিএ তে টিকছি, অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমার কাছে, সবাই জানতে চায় কিভাবে আইবিএ তে টেকা যাবে, কিভাবে পড়াশোনা করতে হবে। জীবনে সফল হবেন, আপনাকে অ্যাটেনশন দেওয়া মানুষের অভাব হবে না। জীবনে সফল হবেন না, আপনি এক্সিস্ট করতেছেন এটাই অনেক মানুষ বিলিভ করবে না যে আপনি পৃথিবীতে এক্সিস্ট করেন। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, এটা মানতে হবে, ঠিক আছে? তো সবার জন্য আমার একটাই কথা থাকবে, যে ভাই কষ্ট করেন, পড়াশোনা করেন, বাট রেগুলার থাকবেন। পড়াশোনাটা হচ্ছে একটা কিসের মতো, পড়াশোনাটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট টাইমলি খাইতে হবে। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনি একদিন খাইলেন না, পরের দিন 2টা খাইলেন, কাজ হবে না। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আপনাকে 8 ঘন্টা পর পরই খেতে হবে। পড়াশোনাটাও তাই, যখন যেটা পড়বেন চিন্তা করবেন, ওই সময় ওইটা পড়বেন।
এবং যতক্ষণ এটা পড়া না হবে ওই সময় পর্যন্ত আপনার পড়া থামানো যাবে না, যে 2 ঘন্টা হয়ে গেছে এখন আমার পড়া হয় নাই, 2 ঘন্টা আমার পড়ার কথা থামাইলাম, নো। যতক্ষণ আমার পড়া লাগবে আমি ততক্ষণ পড়বো। 2 ঘন্টা না লাগলে আমি 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারলে 1 ঘন্টা পরে আমার ছুটি। যদি আমি 3 ঘন্টায় পড়তে পারি, 3 ঘন্টা লাগে, তাহলে আমার 3 ঘন্টা লাগাইতে হবে। বাট পড়া শেষ না করা পর্যন্ত টেবিল লিভ করবেন না। দীর্ঘ সময় টেবিলে বসার অভ্যাস করেন, পড়াশোনার অভ্যাস করেন, এবং অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন। রাত জাগবেন না, রাত জাগাটা খুব খারাপ শরীরের জন্য। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাবেন, দেখবেন পরীক্ষার আগে একটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফুল রিদম নষ্ট হয়ে গেছে, পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। রাতে ঘুমাবেন, এবং যদি সম্ভব হয়, যদি মানতে পারেন, যারা মানে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন এখানে, আপনাদের জন্য আমি বলি যে যদি আপনারা একটু নামাজের টাইম টেবিলটা মেনটেন করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সকালে নামাজ যেটা ফজরের ওয়াক্ত, যেটা ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠতে যদি কেউ পারেন, আপনারা অনেক উপকৃত হবেন। ওই সময়টা আসলে আমাদের হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে ভালো থাকে। সকালে নামাজটা পড়ে যদি একটু পড়াশোনায় বসতে পারেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে অনেক, ঠিক আছে? আমি নিজে ইসলাম ধর্মাবলম্বী নই, বাট আমি এই জিনিসটা একদম অক্ষরে অক্ষরে মেনেছি, এবং আমি অনেকদিন হলে থাকতে আমি এই রুটিন ফলো করতাম। এটা আমার লাইফে অনেক উপকার করছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যারা নামাজ পড়বেন, নামাজের টাইমটা যদি মেনটেন করতে পারেন, লাইফে একটা সুন্দর রুটিন এমনিতেই তৈরি হয়ে যাবে। অন্য ধর্মাবলম্বীরাও যদি কেউ থাকেন, আপনাদের জন্য একই কথা, যে সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, রাত জাগবেন না পড়াশোনার জন্য। যেমন এখন ক্লাস শেষ 12টা বাজতেছে প্রায়, আপনারা 12:30টার ভিতরে ঘুমায় যান, এই ক্লাসের পড়াটাই আপনারা সকালে উঠে পড়েন। এবং এটা আরেকটা বেনিফিট হচ্ছে, আপনাদের পরীক্ষাগুলো সবসময় সকালে হবে, প্রিলিমিনারি পরীক্ষা বলি আর রিটেন বলি। সকালে যদি কারোর পরীক্ষা থাকে, আপনার যদি রাত জাগার অভ্যাস থাকে, তাহলে পরীক্ষার আগের রাতে ঘুমটা আপনার খুব খারাপ হবে। তো পরীক্ষার দিন আপনার ব্রেইন ঠিক মতো কাজ করবে না, আপনি ফুল ক্যাপাসিটিতে আপনার ব্রেইন ফাংশন করতে পারবেন না। তো দেখা যাবে কি ওই কারণেও পরীক্ষাটা খারাপ হয়ে আপনার প্রিলিতে বাদ পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এমন একটা রুটিন বানাবেন যে রুটিনটা আপনার পরীক্ষা দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর। তো আপনার যদি ভোরে ওঠার অভ্যাস থাকে, তাহলে সকালে পরীক্ষা দিতে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু কারো যদি ভোরে ওঠার অভ্যাস না থাকে, তাহলে ওই পরীক্ষার দিন ভোরে উঠলে মাথাটা ঠিক মতো কাজ করবে না কিন্তু, ঠিক আছে? এই রকমের ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হয় এই টাইপের পরীক্ষাতে ভালো করার জন্য। আমার কথা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে পড়াশোনা করেন। আর মোটামুটি আমাদের পরের ক্লাসটা কিসের উপরে আছে জানি, মানে রুটিন দিয়ে দিচ্ছেন আপনাদেরকে। স্যার পরের ক্লাসটা কিসের উপর? এর উপরে স্পিড এন্ড টাইম। স্পিড টাইম, ঠিক আছে। একটু আগের ক্লাসটা মানে পরের ক্লাসটার আগে একটু একটু চেক করবেন বইতে কি কি আছে। আমরা যথেষ্ট ইলাবোরেটলি ক্লাসই করব, বাট আগে থেকে একটু পড়া থাকলে আপনাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো এখানে। থ্যাংক ইউ, Okay. তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে কথা হবে, ঠিক আছে? Okay, sir. Welcome. ওকে, হ্যাঁ।